সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1245তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ইয়াসিন হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 20 বছর পর মৃত বাবাকে কবর থেকে উঠায় মেয়ে। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক আত্মা নিয়ে, আধ্যাত্মিক টাইপের জিন এবং আত্মার সমন্বয়ে এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের বা ইয়াসিনের জীবনের এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ইয়াসিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ইলেকট্রিশিয়ান। আমাদের এলাকাতে বিভিন্ন জায়গায় আমার বাবা ইলেকট্রিকের কাজ করত। সেই সময়টা এখনকার মতো না যে এত বেশি বিদ্যুৎ ব্যবস্থা ভালো ছিল। ঘরে ঘরে এরকম বিদ্যুৎ ছিল না। দেখা যায় 2-3টা বাড়ির পরে এক বাড়িতে হয়তো বিদ্যুৎ ছিল। তা আমার আব্বা সেই সময়তে ইলেকট্রিকের কাজ করত, কিন্তু সরকারি কোনো লাইসেন্স করা ইলেকট্রিক ব্যক্তি না। এমনি আমার আব্বা এটা কাজ পারত এবং সেজন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমার আব্বা এই ধরনের কাজ করত। তো এটার জন্য আমার দাদি সবসময় আব্বাকে বাধা দিত। ওই সময়টাতে তো কারেন্টের কাজ করার জন্য এত নিরাপত্তা ছিল না, এত বেশি নিরাপত্তা ছিল না। তো যার জন্য আমার দাদি বারবার আমার আব্বাকে বলতো যে তুই কারেন্টে ধরে মারাও যেতে পারিস, এগুলো করার দরকার নাই। ওই সময় আমার দাদার একটা মুদি দোকান ছিল। তা আমার কিন্তু কাকা ফুফি কেউ ছিল না, শুধু একমাত্র আমার বাবা, আমার দাদা দাদির একমাত্র সন্তান ছিল আমার বাবা। তো এই জন্য আমার দাদি সবসময় বলতো আমার আব্বাকে যে তুই এগুলা বাদ দিয়ে, এগুলা না করে তুই তোর বাবার সাথে মুদি দোকানে বস, এখানে বসলেও অনেক ভালো আয় উন্নতি হবে। কিন্তু আমার আব্বা কোনোভাবে আমার দাদির কথা শুনতো না। ইলেকট্রিক কাজটা যে শুধু আমার বাবার পেশা ছিল তাই নয়, এটা আমার বাবার নেশাতে রূপান্তরিত হয়। যখন নেশা হয়ে যায় তখন এটা আর ছাড়া যায় না। আমার আব্বা তখন প্রতিনিয়ত ওই নেশার কাজে ছুটতে থাকে। এরকম করে সময়গুলো কাটতে থাকে। তখন আমার একদম ছোট ভাইটা হয়েছে। আমার ছোট ভাইয়ের বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। সবেমাত্র মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করেছি। ওরকম অবস্থার মধ্যে একদিন হঠাৎ করে খবর পাই সন্ধ্যার দিকে তালতলাতে নাকি আমার আব্বা কারেন্টে ধরে আছে। তালতলাতে আমাদের এলাকাতে তালতলা একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার আব্বা কারেন্টের কাজ করার জন্য ফিলারের উপরে উঠে এবং সেখানে নাকি আমার আব্বাকে কারেন্টে ধরে ঝুলিয়ে রাখে। ওই মুহূর্তে আমি সহ দৌড়ে আমাদের পরিবারের সব মানুষগুলো তালতলার দিকে যাই এবং তালতলার দিকে গেলে পরে দেখতে পাই যে ফিলারের নিচে বৃষ্টি পড়তেছিল। ওই সময় আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। ওই মুহূর্তে আমার আব্বাকে শোয়ায় রাখে। মনে হয় যেন আমার বাবা ঘুমিয়ে আছে, আমার বাবার কিছুই হয়নি, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। এবং চোখের সামনে আব্বার এই অকাল মৃত্যু দেখে তখন চিৎকার করে কেঁদে উঠলাম। একই সাথে চিৎকারে মুখরিত হয়ে গেল তালতলার ওই রাস্তার তিন রাস্তার ওই মোড়। সবাই মিলে তখন কান্নাকাটি করতে শুরু করি। এক পর্যায়ে আমার আব্বার নিথর দেহ নিয়ে আমরা তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু সবাই কান্নাকাটি করতেছে, প্রত্যেকে। আমার মা তো প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে, কে আর কাকে বুঝাবে। পুরো কান্নায় মুখরিত হয়ে গেল আমাদের বাড়ি। এরকম করতে করতে রাত্রি গভীর হলো এবং আমার আব্বার লাশ দাফন করার জন্য তখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। দিনের আলো যখন ফুটলো সকাল 8টার মধ্যে আমার আব্বার তখন দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল। আব্বার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তখন দেখা গেল আমি তখন পড়াশোনা করতাম। আমার বয়স তখন প্রায় 9 বছরের কাছাকাছি। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। তা আব্বা যখন মরে গেল আমাদের পুরো সংসারের দায়িত্বটা তখন আমার দাদার কাঁধে চলে গেল। তা আমার আব্বা মরে যাওয়ার পরে আমার মা কিন্তু দেখতে মাশাআল্লাহ সেই সময়ও অনেকটা ইয়াং ছিল। তো আমার নানা নানি আসছিল আমার আম্মাকে নিয়ে যাওয়ার জন্য, আমার আম্মাকে নিয়ে যাবে তারা। তো আমার দাদা বলতেছে আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই, আমার তো একটাই ছেলে ছিল, তো মারা গেছে, আপনারা আমার ছেলের বউটারে নিয়েন না। আমি যতদিন বেঁচে আছি আমি আমার বৌমারে কখনো খাবার দাবারে কষ্ট দিব না। তার 3টা সন্তান আছে, 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে। এগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা মেয়েটাকে রেখে যান।
এরকম করে আমার দাদা যখন কান্নাকাটি করে, এক পর্যায়ে আমার নানা তখন রাজি হয়, আর আমার মাও ওভাবে যেতে চাচ্ছিল না। এরপরে আমার মা আমাদের সাথেই থেকে গেল। এরকম করেই তখন আমি আর দাদার দোকানে বসতাম, যেহেতু দাদা আমাদের পরিবারটাকে চালাতো। তো এক পর্যায়ে দাদা আমারে বলল যে না, তুই আমার দোকানে বসতে হবে না, তুই মাদ্রাসায় পড়াশোনা করতেছিস, তুই পড়াশোনা কর, আল্লাহ আমার গায়ে এখনও শক্তি দিয়েছে, আমার এখনও ইনকাম করার সামর্থ্য আছে, আর আমি আমার সামর্থ্য অনুযায়ী কখনোই তোদেরকে কষ্ট দিব না, তুই যা আবারও মাদ্রাসায় পড়াশোনা কর। দাদা তখন আমাকে পুনরায় আবারও মাদ্রাসায় পাঠিয়ে দিল, এবং আমি তখন মাদ্রাসায় পড়াশোনা আবারও করতেছি। এরকম করতে করতে আমি তখন আমার বয়সেই 9-10 বছরের কাছাকাছি হবে। ওই মুহূর্তে আমাদের বাড়ি থেকে মোটামুটি আমাদের বাড়িটা একটু অন্যরকম ছিল, গণবসতির মতো একটা বাড়ি ছিল। আমাদের বাড়ির অদূরে বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা ফুটবল খেলার মাঠ আছে, অনেক বড় একটা ফুটবল খেলার মাঠ আছে, এবং মাঠের পাশেই হচ্ছে বিশাল একটা জঙ্গল আছে। তো অনেকেই মুখে শুনতাম, আমাদের গ্রামবাসীর মুখে শুনতাম, ওই জঙ্গলটাতে নাকি ভূতের বসবাস, এটা হচ্ছে ভূতের দখলই। তো ভূতের দখলই হওয়াতে ওইখানে খুব বেশি একটা কেউ যায় না, এবং এই ভূতের দখলই বাড়িটার পাশেই হচ্ছে আপনার একটা অনেক বড় মাঠ আছে। তা আমরা অনেকেই কী করি, যখন আমাদের এদিকে অনেক ঘরবাড়ি হয়ে যায় বা ফুটবল খেলার মতো জায়গা থাকে না, একটা সময় আমরা ওখানে মাঠে খেলতে যাই। খেলতে গেলে পরে সেদিকে তখন একটা মসজিদ ছিল, এখন আর নাই, ওই সময় একটা মসজিদ ছিল, পরে কেন জানি মসজিদটাও বন্ধ করে দেওয়া হয়। ওই মসজিদের ইমাম একদিন আমাদেরকে দেখলে পরে তিনি সবাইকে বলে যে না, এখানে তোমরা ফুটবল খেলতে আইসো না, এখানে ফুটবল খেলতে আসলে পরে তোমাদের বিপদ হতে পারে, তোমরা প্রেতাত্মার আক্রান্ত হতে পারো, তোমরা বাড়িতে চলে যাও। বেশ কয়েক মাস আগে উনি আমাদেরকে ওখানে ফুটবল খেলতে মানা করে। তো মানা করে দেওয়ার পরে আমাদের এদিকে যে একটা মাঠ ছিল বাড়ির ভিতরে, ওই মাঠটা অনেক ছোট, দেখা যায় 12 জন 14 জন যখন খেলতে যাই ওই মাঠের মধ্যে জায়গা হয় না। একদিন বাচ্চারা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা ওই বাগানের পাশে, ওই বাড়ির পাশে যে ওটা একটা বাড়ির মতো আর কি, অনেক বড় একটা বাড়ি, এবং শুনেছিলাম এই বাড়িতে নাকি একটা সময় মানুষ থাকতো, মানুষের বসবাস ছিল। এটা আমার বাপদাদার আমলে শুনেছিলাম, একটা মানুষ থাকতো, এবং তারা জিন ভূতের আক্রান্ত হয়ে তারা সবাই মারা যায়। এরপরে ওই বাড়ির ভিতরে অনেক ধরনের মানুষকে দেখা যায়। রাতের বেলায় গভীর রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ, চিৎকারের আর্তনাদ শোনা যেত, যার জন্য কেউ আর ওই বাড়ির মধ্যে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায়ও বাড়ির আশেপাশে যেত না। তো বাড়ির পাশেই ফুটবল খেলার মাঠটা হওয়াতে ওই সময় আমার নানা ভাই আমার দাদা ভাই আমার একটা ফুটবলও কিনে দেয়। ওই সময় ফুটবল কিনে দেয়, আমার মাদ্রাসা আবার বন্ধ হয়, ওই বন্ধতে আমাকে একটা ফুটবল কিনে দেয়। তো যেখানে খেলতেছে ওখানে জায়গা হয় না। একদিন দুপুরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, চল ওই ভূতের বাড়ির পাশে ওইখানে গিয়ে ফুটবল খেলবো। তা বলে যদি ওই হুজুর দেখে, আমি বললাম এখন তো আর হুজুর নাই, মসজিদ তো ভেঙে দিয়েছে, এখন খেলা যায়, চল সবাই মিলে যাই। তো সবাইরই নিয়ে আমি তখন ওখানে ফুটবল খেলার জন্য গেলাম। তা ওই দিন খেললাম ভালোভাবেই, কেউ বাধাও দিল না, কেউ কিছু বললও না। আর এটা যেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই আছে, তো একটু দূরে থাকার কারণে দেখা যায় কি যে এলাকার মধ্যে লোকজনে কেউ এটা জানে না, ওখানে আমরা শব্দ করে ওভাবেই খেলি। এমন করে 3 দিন 4 দিন খেলতেছি, গোপনে গোপনে ওখানে খেলি। এবং 4 দিনের দিন হলো কি আমার আমাদের চেয়েও বয়সে এক বড়, উনি আমাদের সিনিয়র আর কি, ওনারা আমরা তখন আমাদের সাথে খেলতে নিয়ে যাই। উনি তখন ফুটবলটা কী করে সন্ধ্যার কিছুক্ষণ আগে, মাগরিবের এই খানিক মুহূর্ত আগে, তখন উনি ফুটবলটা কিক মরে লাথি মেরে ওই ভূতের বাড়ির ওইদিকে ফেলে দেয়। ভূতের যে বাড়িটা আছে ওই বাড়ির দিকে তখন ফুটবলটা চলে যায়। তখন মাগরিবের আজান দিবে একটা ভাব। পরে আমি বললাম যে আমার বলটা যে ওখানে লাথি মেরে ফেলে দিলেন, এটা কী করলেন? উনি বলে আমি তো গোল দেওয়ার জন্য লাথি মারছিলাম, এখন বল যে ওইদিকে চলে যাবে আমি তো এটা বুঝতে পারি নাই। পরে আমি বললাম, আমি যদি ফুটবল ছাড়া বাড়ি যাই তাহলে আজকে আমার মা আমাকে আস্ত রাখবে না, আমার মা আমাকে মেরেই ফেলবে। তা সবাই মিলে তখন বলতেছে, একটা কাজ কর, আজকে তুই তোর মা যদি ফুটবলের কথা জিজ্ঞেস করে বলবি ফুটবল আমার ঘরে, আর কালকে আমরা দিনের বেলায় এসে ওই বাড়ির মধ্যে ঢুকে এরপর আমরা বলটাকে খুঁজে বের করব। এই সিদ্ধান্ত নিয়ে তখন আমরা সবাই বাড়ি ফিরে গেলাম। ঠিকই বাড়ি আসছি পর আমার মা আমাকে জিজ্ঞেস করছে, কী রে তোর দাদা যে তোর ফুটবল কিনে দিল, ওই ফুটবল কই? আমি তখন মারে বলতেছি, এটা রাহাতদের বাড়িতে রেখে আসছি, রাহাতের বাড়িতে আছে, আমাকে জাস্ট মাকে বুঝানো আর কি। যাই হোক, মারে এরকম করে বুঝাইলাম, মাও বুঝলো। এরপরে দেখা গেল কি যে প্রতিটা মুহূর্তে রাতটা আমার আর ঘুম আসছে না। আমি রাতের বেলা চিন্তা করতেছি সকালবেলা ভূতের বাড়িতে কখন যাব, কখন আমার ফুটবলটা আনবো, আবার বলটা অন্য কেউ নিয়ে যায় কিনা। ভিতরে প্রচণ্ড রকমের একটা আহাকার কাজ করতেছে। দেখতে দেখতে রাত পুহিয়ে গেল, সকাল হলো। এবার আমরা সকালে সবাই আবার মাদ্রাসাতে যাইতাম, মাদ্রাসায় কোরআন পড়তে যাইতাম, ওখানে কোরআন শরীফ পড়তাম।
তা কোরআন শরীফ পড়তে পড়তে রাহাত টাহাত যারা আছে সবারই বললাম, কিরে আমার তো এরকম করে ফুটবল আনতে হবে, আম্মা তো জিজ্ঞেস করছে। বল আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা থেকে আগে যাই, এখান থেকে পড়ে যাই, এরপরে 9টার দিকে তুই মাঠে আসিস, মানে আমাদের যে ছোটো মাঠটা আছে এখানে আসিস, তাইলে আমরা সবাই মিলে যাব। 9টার দিকে মাঠে গিয়ে দেখি বন্ধুরা 2জন আছে। ওদেরকে বললাম, কিরে আমি ফুটবল আনার জন্য যাব না। পর বলে এখন তো সবাই আসে না, তুই বিকেলবেলা আসিস, তাহলে বিকেলে সবাই আসবে। তো এরপর আর কি করবো, মানে মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসা থেকে আসছি বিকালবেলা 4টার দিকে, আইসা মানে পায়জামা পাঞ্জাবি খুলে খাওয়া দাওয়া করে লুঙ্গি পরে গেঞ্জি পরে এবার ওই ছোটো মাঠের দিকে আসছে। আইসা দিকে সবাই বসে আছে, মোটামুটি সবাই আসছে। পরে সবারই বললাম যে চল আমরা ওই ভূতের বাড়ির দিকে গিয়ে ওই ভূতের বাড়ি থেকে বলটা খুঁজে বের করব। একজনে বলতেছে আমার মা আমারে মানা করছে, আরেকজনে বলে রাতের বেলা ওখান থেকে কান্নাকাটির শব্দ শোনা যায়, এ বলে ওরে যাইতে বল, ও বলে ওরে যাইতে বল, মানে এক একজনের ধাক্কা দিচ্ছে। আসলে কেউই মূলত যেতে চাচ্ছে না। আমি ওদেরকে অত বুঝালাম যে দেখ আমার মা আমাকে মারবে যদি বলটা না নিয়ে যাই, তো তোরা চল না। মানে আমি ওদেরকে বুঝাইতে ভাই সন্ধ্যা হয়ে গেল, ওরা কেউই গেল না। ওরা যাচ্ছে না, ওরা যাবেই না। ওদের ভিতরেও প্রচণ্ড ভয় কাজ করে। এবং একটা পর্যায়ে নিরুপায় হয়ে মাগরিবের পরে আমি আবারও ঘরে আসছি। একই মুহূর্তে মায়ের আমার আবারও কথা, কিরে ফুটবল কই? আমি বললাম রাহাতদের বাড়িতে রেখে আসছি। মা বলে ফুটবল রাহাতদের বাড়িতে থাকবে কেন? ওই সময় কিন্তু একটা ফুটবলেরও মোটামুটি অনেক দাম আছে। আমার মা বলে ফুটবল রাহাতদের বাড়িতে থাকবে কেন? তোর দাদা তোর ফুটবল কিনে দিছে, এটা তুই বাড়িতে রাখবে, রাহাতের বাড়ি কেন? ফুটবল রাখার মতো কি জায়গা আমার বাড়ির মধ্যে নাই? মা আমাকে অনেক বকাঝকা করছে। করার পরে এবার আমি আবারও মানে পড়তেছি রাতের বেলায়। রাত্র প্রায় আনুমানিক 9টার দিকে আমার মা আইসা আমার মারতে শুরু করে, এবং মারতে মারতে বলতেছে বল কই, ফুটবল কই? আমি বললাম রাহাতদের বাড়িতে। মা বলে খবরদার মিথ্যা কথা বলবি না, ফুটবল রাহাতদের বাড়িতে যাবে কেন? ফুটবল কেন রাহাতদের বাড়িতে যাবে? ফুটবল রাহাতের কাছে নাই। আমি বললাম তুমি কেমনে জানো? বলে আমি গিয়েছিলাম, রাহাতরে জিজ্ঞেস করছে। রাহাত বলে তুই ওরে ফুটবল দেস নাই, তার মানে কি তুই ফুটবলটা বিক্রি করে দিছিস, ফুটবলটা বিক্রি করছিস? আমি বললাম মা আমি ফুটবল কেন বিক্রি করব? না মানে দাদার দেওয়া ফুটবল আমি বিক্রি করব কেন? কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। আমাকে বলে কালকে সকালের মধ্যে যদি ফুটবল তুই না নিস তাহলে তোর খবর আছে। সকালবেলা এবার আমি কি করলাম, মাদ্রাসার দিকে গেলাম, যে সবাইরে বকাঝকা করতেছি, তোরা ফুটবল আনতে গেলি না, আমার আম্মা আমারে মারতেছে, আমার বকাঝকা করতেছে। মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি। মা তখন আমার বলতেছে তুই বড় মাদ্রাসায় যাওয়ার আগে তার ফুটবল খুঁজে বের করে আনতে হবে। ফুটবল কই আছে, আগে ফুটবল বের করে আন, এরপরে তুই মাদ্রাসায় যাইবি, মা আমারে বলতেছে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ফুটবল আনবো। এই বলে ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরোয়া প্রত্যেকের কাছে যাইতেছি, প্রত্যেকের ঘরে ঘরে যাইতেছি। সবাই কেউ বলে মাদ্রাসায় যাবো, কেউ বলে মাঠে কাজ করতে যাবো, কেউ এটা বলে কেউ ওইটা বলে। আসলে মূলত কেউই আমার সাথে ফুটবল আনার জন্য ওই ভূতের বাড়ির ওইদিকে যায় না। একটা পর্যায়ে আমি নিরুপায় হয়ে চিন্তা করলাম যে আমিই যাব, আমি ওখান থেকে গিয়ে আমার বল আমাকে উদ্ধার করতে হবে। আসলে ওরা কেউই আমার সাথে যাবে না। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি একাই তখন যাব, এবং সবাইকে না পেয়ে আমি তখন একাই ভূতের বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। বুকটা তখন থরথর করে কাঁপতেছিল, ভিতরে প্রচণ্ড রকম ভয় কাজ করতেছিল। ভয়ে মনে হয় আমার শরীরে হিম চলে আসে। তারপরেও আমি আস্তে আস্তে করে ভূতের বাড়ির ওই দিকে যাচ্ছিলাম। চারিদিকে শুনশান নীরবতা, যদিও দিনের আলো, আকাশে সূর্য ফুটে আছে, এরপরেও কেমন জানি আমার কাছে মনে হয়েছে পৃথিবীটা অন্ধকারে ঢাকা। আমি আস্তে করে ভূতের বাড়িটা একেবারে জঙ্গলে ঘোরা, মানে জঙ্গলে ভিড়া। আমার কাছে মনে হয় 50-60 বছরেও এই বাড়ির মধ্যে কোনো মানুষ ঢুকেনি। এবং বাড়িটা পাখির আখড়া, মানে প্রচণ্ড রকমের পাখিরা বসবাস করে। পাখির পায়খানা, মরা পাখি, পাখির পালক পরে বাড়িটা একেবারে জন্য যাচ্ছিন্ন হয়ে আছে। আমি আস্তে করে বাড়ির সম্মুখের দিকে যাচ্ছিলাম, এবং যেতে যেতে একটা পর্যায়ে আমি মাঠের দিকে ওইদিকে গেলাম, মানে বাড়িটার ওই উঠানের দিকে। এবং উঠানের দিকে গেলে পরে আমি দেখলাম যে আমার ফুটবলটা উঠানের কর্নারের মধ্যে পড়ে আছে। ফুটবলটা দেখার পরে আমার ভিতর তখন একটা শান্তি নেমে আসছে যে যাই হোক আমি ফুটবলটা পাইছি। এবং ফুটবলটা পাওয়ার পরে পিছনের দিকে ফিরিয়ে তাকায় দিকে আমার মা দাঁড়িয়ে আছে, চোখগুলো একদম লাল লাল বর্ণ করে আমার দিকে তাকিয়ে আছে। মাকে দেখার পর তো আমার শরীরে ভয় ঢুকে গেল, কিরে মা এখানে কোত্থেকে আসলো? মা আমারে বলে তোরে এই বাড়িতে আসতে কে বলছে? এমনি আমারে বলতেছে। আমি বলি মা আমি তো তোমার কাছে ভয়ে বলি নাই, আমার বড় ভাই লাথি মারছে, তা ফুটবলটা এই বাড়ির দিকে চলে আসছে, এখন আমি কি করব? ফুটবল না নিলে তো তুমি আমারে মারবা, এজন্য আমি মা বাধ্য হয়ে ফুটবলটা নিতে আসছি। মা আমারে বলে আজকে তোরে মেরেই ফেলবো। এই কথা বলে আমার কানে ধরে মা তখন নিয়ে যাচ্ছে।
তা আমি দেখলাম মা আমার মানে ওই বাড়ির মধ্যেই ঘুরাইতে আছে, মানে বাড়ির মধ্যে ঘুরাইতে আছে বলে বাড়ি থেকে বের করতেছে। মানে আমি এটাই দেখতেছি, দিনের বেলায় তো, রাত তো না, দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের করতেছে। বের করে 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 আমাকে আমাদের বাড়িতে আনছে, মানে আমাদের যে বাড়ি আমাদের বাড়িতে আনছে। দেখেন আমি ক্লিয়ার করে বলি, মা কানে ধরে ধরে আমাকে ওই ভূতের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তা আমাদের বাড়িতে আনার পর আমি কাউরে দেখি না, দাদাও নাই, দাদিও নাই, আমার বোনেরাও নাই, ভাইও নাই, কেউ বাড়ির মধ্যে নাই। মা তখন বলল, খাইয়ে তাড়াতাড়ি মাদ্রাসায় যা, এইটা আমারে বলতেছে। আমি বললাম তাহলে খাবার দাও। এই কথা বললাম পরে মা তখন প্লেটে করে কতগুলো কাঁচা মাংস নিয়ে আসলো। কিসের মাংস আমি জানি না, মনে হয় যেন রক্ত বেরিয়েছে মাংসগুলো থেকে। এগুলোই না আমারে বলে খা। আর ওই সময় আমার বয়স তখন প্রায় 10-11 বছরের কাছাকাছি। তা আমি তো একেবারে ছোটও না, আমি তো মোটামুটি প্রায় সব কিছুই বুঝি। যখন আমাকে এটা খাবার দিল, আমি তখন বললাম, ও মা, এটা তুমি আমারে কী দিলা, আমি এটা কী খাবো? মা বলে, কেন, খাবার খা। আমি বললাম, আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তুমি আমারে ভাত দাও, আমার সাথে এরকম করতেছো কেন? আর কাঁচা মাংস আনছো কোত্থেকে? এই কথা বলা মাত্রই উনি আমার মারতে শুরু করলো। একটা লাঠি নিয়ে আসছে, আইসাই আমার দাম মারতে শুরু করলো। আমি বললাম, আমারে মারো কা, আমারে মারতেছ কা? মা বলতেছে, এই মাংস খাইতে হইব, এটাই খা, এটা খাইতে বলছে খা, মানে আমার এরকম করে জোর করতেছে। পরে আমি যখন জোরাজোরি করতেছে, আমি বললাম ঠিক আছে খাবো, আমরা মাইরো না। এরপর আমি তখন এক টুকরো, মানে এই মাংসের মধ্যে এক টুকরো কামড় দিলাম, শুধু মাংসের মধ্যে এক টুকরো কামড় দিলাম, এইটাই আমার মনে আছে। এরপরে আমার আর কিছু মনে নাই। এবং এরপরে আমার যখন স্মরণ আসে বা জ্ঞান আসে, আমি তখন দেখি আমি ঘরের মধ্যেই শুয়ে আছি, আমাদের ঘরের মধ্যে। এবং শুয়ে থাকা অবস্থায় আমি জানালা খুলে দেখি উঠানে আমার মা কী জানি করতেছে। আমি কিন্তু বারবার আমার মাকেই দেখতে পাচ্ছি, আর কাউরে কিন্তু দেখি না, দাদারও দেখি না। তারপরে এখানে কিন্তু রাতও হয় না, মানে এমন একটা অবস্থা, মানে কেমন জানি মনে হচ্ছে যেন রাত দিন হয় না, এইরকম একটা পরিস্থিতি। তো দেখা গেল যে আমি তখন মানে উঠলাম বিছনা থেকে, উঠা আস্তে আস্তে করে উঠানের দিকে আসলাম। উঠানে এসে আমার মারে বলতেছি, ও মা, দাদা কই, আমার বোন কই, ভাইয়েরা কই? মা বলে, কেউ বাড়ি নাই, যে যার কাজে গেছে, তুই যা শুয়ে থাক। ধমক দিল আমারে, খুব জোরে ধমক দিল, যা শুয়ে থাক। যখন ধমক দিল, মায়ের ধমক খেয়া আমি তখন আবার শুইতে চলে গেছি। তো শুইতে এসে গড়াগড়ি করতেছি, এবং একটা আবার যে আমি বেরোইছি, মানে ঘর থেকে বেরিয়েছি, বেরোয় আমি বলতেছি যে আমি একটু বাইরে থেকে আসতেছি, মাঠ থেকে আসতেছি। আমার বলে, মাঠে যাবে কেন? আবার ভূতের বাড়িতে যাওয়ার জন্য? ভূতের বাড়িতে যাওয়ার জন্য মাঠে যাবে? একদম খবরদার, ঘর থেকে বেরোবে না। ঘরের মধ্যে আমাকে আটকে রাখে ভাই। একটা পর্যায়ে সন্ধ্যা গনিয়ে আসে। সন্ধ্যা গনিয়ে আসলেও পরে আমি তখনও বলতেছি, কি গো মা, আমার ভাই কই, বোন কই, দাদা কই, দাদি কই? এদের কথা বললে আমারে মারে, এদের কথা বললে আমাকে ধমক দেয়। মানে আমি তখন আসলেই বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে বা আমার সাথে কি ঘটতেছে। এরকম করে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখতেছে, আমি খাবার খাইতেছি, বের হইতেছি, আর মনে মনে চিন্তা করতেছি, কী রে, বাড়িতে কি দাদা আসে না, দাদি আসে না, আমার বোন কই, আমার ভাইয়েরা কই, মা কেন আমার সাথে এরকম করতেছে? কিন্তু মনের ভিতরে অত কিছু আসে না, মাকে তো দেখতেছি না। এবং একটা বার যখন ওই দিয়ে আমাকে একটু কাঁচা মাংস খাইতে দিছে, অতটুকুই, এরপর থেকে কিন্তু উনি আমাকে ভালো খাবার দিচ্ছে, ভাত দিচ্ছে, মাছ দিচ্ছে, বা নর্মালি আমরা যে ধরনের খাবারগুলো খাই না, এই ধরনের খাবারগুলোই কিন্তু উনি আমাকে দিচ্ছে। এবং আমি কিন্তু এই ধরনের খাবারগুলোই খাচ্ছি। শুধু আমি আমার ভাই বোনকে দেখতেছি না, দাদা দাদিকে দেখতেছি না, কাউরে দেখি না। ওই ঘরের মধ্যে আমাকে ঘর থেকে বেরোতে দেয় না। কতদিন কেটে গেল আমার কোনো হিসাব নাই। আমি মাদ্রাসায় যাইতে বলে মাদ্রাসায় যাইতে হবে না, স্কুলে যাইতে বললে স্কুলে যাইতে হবে না। তবে রাতের বেলা আবার আমার ঘুম ভাঙে না। ধরুন আমাকে খাওয়া দাওয়া করে আমাকে খাটে শোয়াই দিছে, তো আমার ঘুমিয়ে যায়। অনেক সময় রাতের বেলা আমার ঘুম ভাঙতো, বাট ওই মুহূর্তটাতে রাতের বেলা আমার ঘুমও ভাঙে না। ওই নিয়ে ওই খাটের মধ্যেই থাকতেছি, খাটের মধ্যেই খাইতেছি, ওইখানে ঘুমাইতেছি, ঘরের বাইরে আর আসা আমার নিষেধ। এমন করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন দেখলাম কি, উনি ঘরের দরজায় বসে বসে কান্না করতেছে, আমার মা। ঠিক কান্না করতেছে, আমি বললাম, কি হইলো, কান্না কেন করতেছে, হেনে বৈশা বৈশা কান্না করো কেন? আমারে বলে, তুই যা, এরকম করে বলতেছে, মানে কান্না করতে করতে বলতেছে। এবং ওনার হাতের মধ্যে কি জানি, মানে মনে হয় উনি ব্যথা পাইছে এরকম। পরে আমি বললাম, ও মা, কী হয়েছে, হাতে কি ব্যথা পাইছো, কী হয়েছে? আমার বলে, কথা বলিস না, এদিক দিয়ে যা, মানে এদিক দিয়ে যা, আমাকে শুধু এটাই বললো, এদিক দিয়ে যা। তাই আমি বললাম যে এদিক দিয়ে আমি কই যাব, এদিক দিয়ে আমি যাবো কই? আমার আম্মা বলে, মানে মা বলতেছে এদিক দিয়ে যা। তো যখন 2-3 বার বললো, আমি তখন এদিক দিয়ে মানে দৌড় দিলাম, একটা দৌড় দিলাম। দৌড় দিতে দিতে, মানে দৌড়াইতে দৌড়াইতে আমি দেখতেছি কি, যে আমি ভূতের বাড়ি থেকে বেরোইতেছি। মানে আমাকে তো উনি অনেক দিন আগেই ভূতের বাড়ি থেকে বের করে আমাদের বাড়িতে আনছে। আমি আমাদের বাড়িতে এতদিন ছিলাম, এখন আবার যখন দৌড় দিল, উনি বলে এই রাস্তা দিয়ে দৌড় দে, এটা আমাদের বাড়ির পিছনের একটা রাস্তা। তো বাড়ির পিছনের রাস্তা দিয়ে যখন আমি দৌড় দিলাম, আমি দেখলাম যে আমি দৌড়াইতে দৌড়াইতে ভূতের বাড়ির দিকে, মানে ভূতের বাড়ি থেকে বের হইতে আসি।
তখন আমি দিলাম চিৎকার, ভয় পেয়ে গেছি ওই মুহূর্তে। এবং চিৎকার দিয়ে সামনে যাওয়ার পরে দেখলাম আমার দাদা, আমার দাদি, আমার ওইখানে এবং আমার মা ওইখানে দাঁড়িয়ে আছে। মাকে দেখার পরে আমি অবাক, কিরে মা এই জায়গায় আসলো থেকে? আমি তো মায়ের কাছ থেকে ওইখানে আসলাম, ওইখানে তো আমার মা ছিল, তাহলে এটাকে এই মহিলাকে। পরে আমি মায়ের কাছে কাঁপতেছি, মানে এরকম ধরপর করে কাঁপতেছি। মা আমারে জড়াই ধরে চিৎকার করে উঠলো, মানে চিৎকার করে উঠা বলতেছে, বাবারে তোর কি হয়েছে, বাবারে তুই কই ছিলি? এবং ওখানে একজন কবিরাজও আছে, মানে মোটামুটি একজন কবিরাজ আছে আমি দেখলাম। পরে আমারে বলতেছে যে চল বাড়ি চল। তাই মানে আমি তখন কিছুই বুঝতে পারতেছি না আমার সাথে কী হইতেছে। এবার দেখে মা আমাকে আবারও বাড়ির দিকে নিতেছে। তখন আমার বাড়িতে নিলেও পরে দেখলাম আমার ভাই, আমার বোন সবাই ওখানে আছে। পরে মা আমারে গোসল করানোর পরে আমার বাম হাতে একটা তাবিজ বেঁধে দিল। বাম হাতে তাবিজটা বেঁধে দেওয়ার পরে এবার আমারে খাইতে দিল, মা খাইতে দিল। পরে আমি খাবার খাচ্ছি আর বারবার মার মুখের দিকে তাকাইতে আসি এই মর্মে, কিরে আমি তো একটা মায়ের কাছে এতদিন ছিলাম, তা এইটা আবার কে? মানে তখনও মাথার মধ্যে এরকম মানে বুদ্ধিশুদ্ধি নাই, বা বুঝতে পারি না যে এটা জিনের কোনো কাজ বা এটা আমাকে কোনো ভেলকি দেখানো হয়েছে, তখনও বুঝতে পারি না। পরে খাওয়া দাওয়া করছি। পরে কবিরাজটা তখন আমার কাছে আসছে। ওই কবিরাজের নাম হচ্ছে আব্দুল হারুন কবিরাজ। উনি আমাদের এলাকাতে সবচেয়ে বড় মানের একজন কবিরাজ, মানে অনেক বড় কবিরাজ। এবং উনি মানে আমার মনে হয় যে দূর দূরান্ত থেকে আমাদের সিলেটে একটা আমি ওনাকে চিনতো ওই সময়টাতে। পরে ওই হারুন কবিরাজের কাছে তখন হারুন কবিরাজ আমাকে পানি পড়ায় এইটা ওইটা দিয়া তখন উনি চলে যায়। তা উনি চলে গেলে পরে তখন হলো কি জানেন, কয়েকদিন ধরে আমাকে আর আমার মা স্কুলে বা মাদ্রাসায় যেতে দিচ্ছে না। তা আমি পরে মারে বলতেছি, মানে এরকম করে আমি মা মানে আমার সাথে এটি কী হইলো। মায়ের কাছে তখন আমি পুরো ঘটনাটা খুলে বলি এবং মা ঘটনাটা শোনার পরে অবাক হয়ে যায়। মা তখন দাদিরে বলে, দাদি তখন আমার মারে বলতেছে, দেখো জিনেদের কত ক্ষমতা, জিনেদের কত পাওয়ার, তারা আমাদের মতো ঘরবাড়ি বানাই ফেলে, আমাদের মতো করে সব কিছুতে ওরা আটকায় রাখছে। ওরে কোনোভাবে বুঝতেই দেয় নাই যে ও আসলে জিনের কাছে ছিল। ওই সময় মা আমাকে বলে আমি জিনের কাছে ছিলাম এবং যিনি আমাকে আদর করেছে বা আমাকে মানে নিজের সন্তানের মতো আগলায় রাখছে উনি মূলত একটা জিন। এটা শোনার পরে ভাই আমি আমার জীবনে সর্বপ্রথম প্রচণ্ড রকমের ভয় পাই এবং ভয় পেয়ে আমি আর ঘর থেকে বেরোই না। আমি রাতের বেলা যখন ঘুমাইলে আমি বুঝতে পারি কেউ একজন এসে আমাকে ডাকতেছে, কেউ একজন এসে আমাকে ডাকে, আমাকে খুব জোরে জোরে ডাকে, উঠে আয়, ঘুম থেকে উঠে আয়। মাঝে মাঝে রাতের বেলা দেখি যে ঘরের দরজা ধাক্কাইতে আসে। তো আমার বয়স তো অনেক বেশি, এরপর আমার আম্মা তখন আমাকে নিয়ে ঘুমাইতো, আমাকে আলাদা রুমে আমার আম্মা ঘুমাইতে দিত না, আম্মা তার পাশে নিয়ে তার সাথে নিয়ে আমাকে তখন ঘুমাইতো। তো দেখা যায় রাতের বেলায় আমি আমার মার সাথে শুয়ে আছি, পরে রাতে শুনতাম দাদা এসে ডাকতেছে, মানে দাদার গলায় ডাকতেছে, আমারে ডাকতেছে, ইয়াসিন, ও ইয়াসিন, দুইটা ডাক দেওয়ার পরে আমি তখন ঘুম ভেঙে যায়। আমি বলি, ও মা, দাদা তো ডাকতেছে। মা তখন আমাকে জড়ায় ধরে বলে, চুপ, একদম চুপ। এটা বলে মা তখন আমাকে জড়ায় ধরে কথা বলতে মানা করে। আমি তখন শুয়ে থাকি এবং সকালবেলা দাদারা যখন জিজ্ঞেস করি, ও দাদা, এত রাতের বেলায় তুমি আমাদের ঘরের সামনে গিয়ে ডাকছো কেন? দাদা বলে, আমি ডাকি নাই, আমি যাই নাই। দাদা বলে, দাদা আসে নাই। এমন করে আমার দাদির কণ্ঠে এসে ডাকে, মাঝে মাঝে দাদির কণ্ঠে ডাকে, দাদার কণ্ঠে ডাকে, অথবা পরিবারের অন্য মানুষরা আছে না, ওদের কণ্ঠে ডাকে। এরকম করে আমাকে ডাকতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমি মানে ঘরের মধ্যে আসি, দেখি যে আমার মা ঘরের কোণার মধ্যে মানে বসে আছে, বা মারে দেখি যে অনেক দূরে মা ওইখানে বসে আছে। তা আমি দৌড়ে ওইখানে গেলে দেখি যে মা নাই, মানে হঠাৎ করে ছুঁইতে গেলে দেখি মা নাই। এরপরে ডাক দিয়ে, ও মা, তুমি কোথায়? মা তখন বলে, আমি তো এইখানে। মানে কোনটা যে আমার মা আর কোনটা জিন আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। এইভাবে আমার ব্রেনটা প্রায় আউট করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, মানে আমি টোটালি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। মানে পাগলের মতো হইতে বলতে আমি আসলে আমার স্মৃতিশক্তি আস্তে আস্তে হারাই ফেলি। এবং আমি তখন আর মাদ্রাসায়ও যাই না, মানে ছোটো মাদ্রাসায়ও যাই না, বড় মাদ্রাসায়ও যাই না, বাড়ি থেকেই বের হই না। এবং এই ঘরের মধ্যেই তখন আমার দিন রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে দেখা গেল যে দিন যত সামনের দিকে যাচ্ছে এই জিনের উত্তাপটা ততই বাড়তেছে। মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য, মানে আমি পুকুরে ডুব দিই গোসল করার জন্য, ডুব দিয়ে পুকুর থেকে উঠে পুকুরের এক পারে দেখে আমার মা দাঁড়িয়ে আছে, আরেক পারে দেখে আমার মা দাঁড়িয়ে আছে, মানে দুই পারে আমার মা দুইটা। আমি বলি, তুমি কোনটা মা? এখানে তুমি দাঁড়িয়ে আছো, ওইখানে কে মা? ওইটা কে? মা তখন আমার বলে, বাবারে তুই এদিকে আয়,
ওই যে উনিও বলে বাবারে তুই এদিকে আয়। আমি তখন জায়গার মধ্যে অনেক সময় অজ্ঞান হয়ে যেতাম এবং এরকম করতে করতে আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতাম। আমার মা তখন পুরো নিরুপায় হয়ে যায়, যে কি করবে বুঝতে পারে না। আমার হাতে তাবিজ পরিয়ে রাখে। এরপরে ওই জিনের উত্তাপ থেকে মা আমাকে বাঁচাতে পারে না। এরপরে মা আর দাদা দাদি মিলে একদিন আমাকে ওই আব্দুল হারুন কবিরাজের বাড়িতে আবারও নিয়ে যায়। নিয়ে গেলে পরে আব্দুল হারুন সাহেব তখন আমাকে নিয়ে বসে আমার মাকে বলতেছে, মূলত এই জিনের বাড়িতে বা জিনের কাছে এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ ছিল এবং দীর্ঘদিন যাবৎ থাকার কারণে ওই জিনটা ছেলেটাকে পছন্দ করে ফেলেছে এবং পছন্দ করার কারণে এই জিন মহিলাটা ছেলেটাকে বারবার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এবং ছেলেটাকে সেই সুযোগ পেলে নিয়ে যাবে। আসলে তাবিজ তুমান পরে ছেলেটারে বাড়িতে রাখতে পারবে না, ছেলেটারা আগে পরে জিনে নিয়ে যাবে। আমার মা তখন চিৎকার করুন আর পা ধরে বলতেছে, আমি আপনার পা ধরে বলতেছি, আমার ছেলেটারা বাঁচান, আমার স্বামী মারা গেছে, আমি আমার 3টা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি, আমার সন্তানটা যদি হারিয়ে যায় আমি কিন্তু বাঁচব না। আমার মা তখন কান্না করতে করতে এমন তো অবস্থায় তখন ওই আব্দুল হারুন কবিরাজ আমার মাকে বলতেছে, দেখো একটা কাজ করেন বোন, আমি আর কি বলবো আপনাকে, আমি যতটুকু বুঝি বা আমার ক্ষমতা যতটুকু আছে ততটুকু আমি করেছি। তাবিজ তুমান দিয়ে যতটুকু বন্দি করা যায়, যতটুকু আটকানো যায় আমি অতটুকু আটকাইছি, কিন্তু ওই জিন মহিলাটা অনেক পাওয়ারফুল, তার অনেক ক্ষমতা, যার জন্য সে আমার তাবিজ অপেক্ষা করেও ছেলেটার কাছাকাছি চলে আসতেছে। একটা কাজ করেন, ছেলেটারে নিয়ে না, ছেলেটার আমার বাড়িতে দিয়ে যান, আমার বাড়িতে থাকুক, আমার বাড়ি পুরো বন্ধ করা, এবং যেভাবে আমার বাড়ি বন্ধ করা, আমার বাড়ির মধ্যে এই মহিলা জিনটা আসতে পারবে না। ছেলেটা এই বাড়িতে কয়েকদিন থাকুক বা কয়েক মাস থাকুক এবং এরপরে আপনারা ছেলেটাকে নিয়ে যান। এটা বলে আমার মা বলে, আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছেন আপনার কথাই আমি রাখছি, আপনার কথাই আমি মানছি। তাহলে আজকে থেকে ইয়াসিন আপনার বাড়িতেই থাকবে, ইয়াসিনকে আমি আর নেব না, ইয়াসিন আপনার বাড়িতেই থাকবে এবং ভালো হওয়া পর্যন্ত, সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আপনার বাড়িতে থাকবে। আমার মা তখন বলে, তো আমার ছেলে এই বাড়িতে থাকার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে কিনা? আব্দুল হারুন কবিরাজ তখন আমার মাকে বলে, না, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি কোনো টাকা পয়সা চাইও না, আপনার ছেলে আমার বাড়িতে থাকুক এবং থাকলেই হবে। যেদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমি আপনাদেরকে খবর দেব, আপনি এসে নিয়ে যাবেন। এই কথা বলার পরে তখন আমাকে এই আব্দুল হারুন কবিরাজের বাড়িতে রেখে আমার মা, দাদা দাদি সবাই তখন চলে যাচ্ছে। আমি কান্না করতেছি, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমার ভাল লাগতেছে না, আমি এখানে থাকবো না, আমার ভাল লাগে না, আমি কান্নাকাটি করি। পরে আমার মা বলে, এই বাড়িতে তুই থাক, তোর যদি আমি সাথে করে নিয়ে যাই তাহলে জিনেরা তোরে নিয়ে যাবে, জিনেরা তোরে থাকতে দিবে না, জিনেরা তোরে নিয়ে যাবে, তুই থাক এই বাড়িতে, বাবা না ভালো তুই থাক। মানে এরকম করে আমার মা তখন আমার মাথায় হাত বুলিয়ে কান্নাকাটি করে আমাকে এই আব্দুল হারুন কবিরাজের বাড়িতে আমার মা রেখে তখন চলে যায়। আমি তখন ওই হারুন কবিরাজের বাড়িতে পড়ে আসি। তো এই বাড়িতে পড়ে থাকা অবস্থায় দেখা যায় এরকম করে আমি সারাক্ষণই কান্নাকাটি করি, কিছু করি না। ওনার আবার বউ আছে, ওনার এই বউয়েরা আমার ডাইকে বা ওনার এখানে যারা খাদেম আছে, খাদেমরা আমাকে খাবার টাবার দেয়, খাবার খাই। আবার খাদেমরা যেখানে থাকে ওইখানেই ঘুমাই, খাদেমরা যে জায়গায় থাকে ওই খাদেমদের সাথেই ঘুমাই এবং ওইখানেই খাওয়া দাওয়া করে ওদের সাথে আসি। বেশিক্ষণ সময় মন খারাপ করে থাকি, কান্নাকাটি করি, এমন একটা অবস্থায় কয়েকটা দিন কেটে যাওয়ার পরে হারুন কবিরাজ একদিন আমাকে কাছে ডাকলো, ডাইকে আমারে বলতেছে, ইয়াসিন তুমি এরকম কান্নাকাটি করো কেন? আমি বললাম, আমার ভাল লাগে না, আমি আমার স্কুলে মাঠে আমার অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম, ওদের সাথে মাঠে যাইতাম, ঘুরতে যাইতাম, কত মজা মাস্তি করতাম, কত আনন্দ ফুর্তি করতাম, বাট এখানে আসার পরে আমি জানি কেমন একা হয়ে গেলাম, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার বুকের ভিতরে কেমন যেন অনেক অস্থিরতা কাজ করতেছে। উনি তখনই বললো, একটা নাম ধরে ডাক দিল, নাম ধরে ডাক দেওয়ার পরে খুব সুন্দর একটা মেয়ে তখন ঘর থেকে বেরিয়ে আসলো। আসার পরে এই মেয়েটাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে এটাকে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মেয়েটাকে, বলে এটা আমার মেয়ে, নাম হচ্ছে তামান্না। পরে ওই মেয়েটা হয়তো আমার বয়সের 1 থেকে 2 বছরে বা 2 বছরের ছোট হবে এরকম। তো এই মেয়েটা আসার পরে মেয়েটারে বলতেছে, তামান্না ওর নাম হচ্ছে ইয়াসিন। এই কয়েকদিন ধরে আমি তো মেয়েটার দেখি নাই। পরে বলো ওর নাম হচ্ছে ইয়াসিন, তা ওরে নিয়ে একটু ঘুরে আইতো এদিক সেদিক থেকে, ওর মনটা অনেক খারাপ। তো এইটা আবার বাড়ির বাউন্ডারি বাইরে যাইছে, ওনার বাড়িটা কিন্তু বাউন্ডারি করা চারপাশে, বলে বাউন্ডারি বাইরে যাবি না ওরে নিয়ে। পরে উনি বলতে আমি তখন অবাক হয়ে গেলাম। তো এটা বলার পরে মেয়েটা তখন আমার বলতেছে, আসেন, আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমার নিয়ে হাঁটতেছে। ছোট মানুষ তো, এই মেয়েটাও ছোট, আমিও তখন 10-11 বছরের ছেলে, বুঝেন তো, আমিও তো অতটা বড় না।
পরে আমি বলতেছি যে আমারে বলে, কি হয়েছে আপনার, মানে আপনি কি এখানে মানে আটকায় রাখছে কেন, আপনি এখান থেকে যেতে দেয় না কেন, মেয়েটা আমারে বলে। আমি তখন মেয়েটাকে বললাম যে এমন এমন ঘটনা, এই পরিস্থিতি, এই কারণে আমাকে এখানে আটকায় রাখছে, আমাকে যাইতে দেয় না। মানে আমার এই পুরোটা ঘটনা শোনার পরে না সে অবাক হয়ে গেল। সে আমারে বলতেছে যে এইটা কেমন কথা, আপনি কি এখানে আটকায় রাখছে, তাহলে বুঝতে আপনাকে এখান থেকে যেতে দিবে না। আমি বললাম যে না, কবে দিবে তা তো জানি না, তা আমার এখানে আটকায় রাখছি এই সমস্যার কারণে। এদিন তার সাথে অনেকক্ষণ ঘুরলাম এবং দুজনে মিলা ও আবার লুডো খেলতে পারে, ঘর থেকে লুডো বের করে আনলো, এনে আমারে বলতেছে লুডো খেলবেন। আমি বললাম জি খেলবো। পরে লুডো আনছে, পরে দুজনে বসে লুডো খেললাম। এরপরে না আমার সময়গুলো খুব ভালোই কাটতেছে। মানে একটা পর্যায়ে আমার এই বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না, কিন্তু এই হারুন কবিরাজ কিন্তু আমার কবিরাজি, মানে উনি কিন্তু ওনার মতো করে আমার মানে চিকিৎসা করে যাচ্ছে। পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা অনেক কিছু আমাকে দিতেছে, মাঝে মাঝে আমার তাবিজ পরিবর্তন করতেছে। এভাবে প্রায় 7 থেকে 8 মাসের মতো আমি এই হারুন কবিরাজের বাড়িতে থাকি। এবং এই 7 থেকে 8 মাসের ভিতরে এই কবিরাজের বাড়িতে থাকার সুযোগে তামান্নার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। আমি জানি না ছোট বয়সের ওই সম্পর্কটাকে কি বলে, শুধু আমি এটুকু জানি তামান্নার সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। মনে হয় যেন তামান্না না থাকলে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। এই তামান্না শুধু তামান্না না, আমারই তামান্না, এরকমটাই তখন আমার কাছে মনে হচ্ছিল। এবং তামান্নাও আমার প্রতি খুব সিরিয়াস হয়ে যায়, অনেকটা সিরিয়াস হয়ে যায়। ও আমাকে অনেকটা ভালোবেসে ফেলে। ছোট মানুষ তো, ছোট বয়সে এই ছোট্ট মিষ্টি প্রেমের সম্পর্ক তখন তামান্নার সাথে আমার ঘরে ওঠে। এভাবে বেশ প্রায় 7 মাসের মতো কেটে যায়। এবং 7 মাস কেটে গেলে পরে উনি একদিন আমাকে ডাইকা বলে যে ইয়াসিন, তুমি এখন বাড়ি যেতে পারো। আমারে বলে। আমি বললাম বাড়ি যাব? বলে হ্যাঁ তুমি। এরই মাঝে কিন্তু প্রতি মাসে মাসে 1বার 2বার করে আমার দাদা দাদি, মা, আমার বোন, আমার ভাই এরা আমারে দেখতে আসতো এবং আসার সময় আমার জন্য প্রচুর খাবার দাবার নিয়ে আসতো। কবিরাজ টাকা নিত না, এরপরও জোর করে আমার দাদা কবিরাজের হাতে টাকা গুঁজে দেওয়া যাইতো যে না আপনি এটা নিয়ে যান, আমার নাতি আপনার বাড়িতে থাকতেছে, খাইতেছে, আপনি এটা নিয়ে যান। জোর করে হলেও কবিরাজের হাতে আমার নানা, আমার দাদা হচ্ছে টাকা গুঁজে দেওয়া যাইতো। এভাবে 7 মাস পরে তখন আমার এখানে থাকার সময় পুড়িয়ে গেছে, সময় শেষ। 7 মাস পরে আমি তখন ফিরে গেলাম আমার বাড়িতে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে না কোনোভাবেই মনটা না টিকতেছে না, মনটা খালি আনচান করতেছে, কখনো এইদিকে কখনো ওইদিকে, বারবার খুব খারাপ লাগতেছে। বন্ধুদের সাথে মিশতেছে, তখন কিন্তু আমি কোনো তাহবিজও ব্যবহার করি না, বা ওই যে জিনিসটা মানে যে জিনিসটা আমার ক্ষতি করতো, ওই পরিটা বা ওই জিনটা, ওইটাও কিন্তু আর আমার কাছে আসে না। এটাও আমার কাছে আসে না। কবিরাজ শুধু বলে দিয়েছে ওই বাড়ির দিকে যাতে আমাকে যেতে না দেওয়া হয়, আমি যাতে ওই বাড়ির আশেপাশে না যাই। তো আমি আর ওই বাড়ির আশেপাশে যাই না, ওই ভুতুরে বাড়ির সামনে আশেপাশে যাই না, বাড়ির মধ্যে আসি। এরকম করতে করতে মন খুব খারাপ লাগতো। তো তামান্না কিন্তু পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়তো, ওইখানের একটা মাদ্রাসায়। তা আমি কী করতাম, প্রতিদিন সকালবেলা ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম। তা ও আমার মানে তো মাঝে মাঝে ওরে আমি মাদ্রাসায় নিয়ে যাইতাম, আবার মাদ্রাসা থেকে নিয়ে আসতাম। এরকমও কিন্তু লাস্ট কয়েকটা মাস আমি করছি ওনার বাড়িতে থাকা অবস্থায়। তো এরপরে দেখা গেলো কি যে তামান্না মানে মাদ্রাসায় গেলে পরে আমি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকতাম, ও আসলে আমার সাথে বসে বসে গল্প করতাম, রাস্তার ধারে বসে, বিলের পাশে বসে, বটগাছের নিচে বসে ওর সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। ও আমাকে অনেকটা ভালোবাসে এবং আমিও ওকে অনেকটা ভালোবেসে ফেলি। এরকম করতে করতে তখন আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার দাদা মোটামুটি প্রায় অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তামান্নার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক ভালোবাসা আছে, অনেক ঘোরাঘুরের গল্প আছে, এগুলো বলতে গেলে হয়তো 2-3 দিনেও শেষ হবে না। তো শুধু এইটুকুই বলি, তামান্নার সাথে আমার অনেক প্রেম ভালোবাসা জমে যায়। এবং এরকম করতে করতে আমার জীবন থেকে প্রায় আপনার 7 থেকে 8 বৎসরের মতো পেরিয়ে যায়। আমি তখন দেখতে একেবারে টাগরা জোয়ান, আমার বয়স প্রায় 19 থেকে 20-এর কাছাকাছি। ওই মুহূর্তে আমার দাদা অনেকটা অসুস্থ হয়ে যায় এবং উনি আগের মতো করে ব্যবসা বাণিজ্য করতে পারে না, দোকানপাট চালাইতে পারে না। ওই মুহূর্তে দাদার দোকানটাতে সম্পূর্ণভাবে আমি বসি, দাদার দোকানটা আমি চালাই, দাদার দোকান সম্পূর্ণভাবে আমি পরিচালনা করি। এইরকম করেই তখন সময়গুলো কাটতেছে এবং তামান্নার সাথে আমার প্রেমের সম্পর্কটা আস্তে আস্তে করে আরও গভীরতার দিকে পৌঁছিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমি তখন আমার দাদার কাছে তামান্নাকে বিয়ের বিষয়ে বা তামান্নাকে পছন্দের বিষয়ে আমার দাদাকে আমি জানাই। মানে তামান্নারও কিন্তু এরকম না যে ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে বা বিয়ে দিয়ে দিচ্ছি, এরকম কিছু না। এরপরেও ওরে ছাড়া থাকতে না আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমার খাটে যদি ও থাকে আর আমি ওকে জড়িয়ে ধরে ঘুমোতে পারি, তাহলে পুরো পৃথিবীটাই মনে হয় আমার কাছে চলে আসবে, শান্তির ঘুম আমার চোখে এসে বাসা বাঁধবে। এইটা চিন্তা করে আমি তখন আমার দাদাকে বিষয়টা জানাই যে দাদা এই ঘটনা।
এবং দাদা যখন এটা শুনতে পায়, দাদা আমারে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি হারুন কবিরাজের সাথে কথা বলবো। প্রথমত হারুন কবিরাজের সাথে কথা বললে পরে হারুন কবিরাজ বিষয়টাতে রাজি হয় না। মানে ওনার তো আর ছেলে মেয়ে নাই, একটাই মেয়ে। উনি বলতেছে যে না, আমার মেয়েটারে আমি যদিও বিয়ে দেই তাহলে ঘর জামাই বিয়ে দিব। আমার মেয়েটার আমি ঘর জামাই বিয়ে দিব, ঘর জামাই ছাড়া আমার মেয়েটার আমি বিয়ে দিব না। আমার একটাই মেয়ে, আমার মেয়েটার আমি দূরে কোথাও বিয়ে দিয়ে আমি থাকতে পারবো না। এবং মেয়ের মারও একই ইচ্ছা, মেয়েকে বিয়ে দিলে ঘর জামাই বিয়ে দিতে হবে। তেমনি সে এই কথা এসে আমার দাদাভাই তখন আমাকে জানাইলো যে হারুন কবিরাজ তো বললো যে যদি বিয়ে দিতে হয় তাহলে তারা তাদের মেয়েদেরকে ঘর জামাই বিয়ে দেবে এবং ঘর জামাই ছাড়া বিয়ে দেবে না। আমি তখন বললাম, মানে আমি কিন্তু ঘর জামাই যেতেও রাজি আছি। সত্যি কথা বলতে, যদি উনি বলে যে ওনার মেয়ের উনি ঘর জামাই বিয়ে দেবে, তা আমি ঘর জামাই হয়ে ওনার মেয়ের আমি বিয়ে করব। মানে এক কথা বলতে গেলে যে যেইভাবে উনি বিয়ে দেয় আমি সেভাবেই তামান্নাকে বিয়ে করার জন্য রাজি আছি। পরে আমি হুট করে আমার দাদারে বলে ফেললাম, ও দাদা, আপনি কথা বলেন, আমি ঘর জামাই চলে যাব। দাদা তখন হাসি দিয়ে উঠে আমারে বলতেছে, হাই রে প্রেমের পাগলা, ঘর জামাই চলে যাবে? তোর মা, তোর দাদা দাদি, ভাই বোন সবাইকে ছেড়ে তুই চলে যাবে? আমি বললাম, আমি কি একবারে যাচ্ছি নাকি? আমি তো এর আগেও গিয়া 7 মাস থেকে আসছি। দাদা বলে, তখন তো তুই ছোটো ছিলি, আর এখন তো তুই বড় হয়ে গেছিস, আর ঘর জামাই গেলে মানুষজন ভালো চোখে দেখবে না, সবাই খারাপ নজরে দেখবে, খারাপভাবে ইঙ্গিত করবে, খারাপ করে কথা বলবে। আমি বললাম, দাদা আমি না এত সব বুঝি না, এত সব কথাবার্তা, এত সব কাহিনী আমি কোনো কিছুই বুঝি না। আমি শুধু একটা জিনিসই বুঝি, তামান্নাকে আমার ভালো লাগে এবং আমি আমার জীবনের বাকি সময়টুকু তামান্নার সাথে থাকতে চাই। আমি শুধু এটাই তোমাকে বলি। দাদা তখন বিষয়টা আমার মারে বলল। মারে বলার পরে মাও তখন রাজি হয় না, দাদাও রাজি হয় না। পরে আমার তখন খাওয়া দাওয়া বন্ধ। তামান্নার সাথে রাস্তাঘাটে দেখা হলে তামান্না একই কথা বলে, তোমার আব্বাকে বলো, তোমার দাদাকে বলো, ঘর জামাই থাকলে কি হয়েছে, তুমি ঘর জামাই থাকবা, মাঝে মাঝে আবার যাবা, তোমাদের বাড়িতে যাবা, তোমার আব্বা আম্মাকে দেখবা, তাদের সাথে তোমার মাকে, তোমার দাদাকে দেখবা, তা সমস্যা কি ঘর জামাই থাকলে? অনেকেই কি এরকম ঘর জামাই থাকে না? এইভাবেও আমাকে তখন বোঝাচ্ছিল বা আমাকে বলতেছিল। তখন আমি চিন্তা করলাম, যেহেতু এরকম করে বলে, আমি তখন এই কান্নাকাটি করি এবং একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমার আব্বা, মানে আমার দাদা এবং আমার মা রাজি হলো যে ঠিক আছে। মা চিন্তা করলো, যার 3টা ছেলে, একটা ছেলে নাইলে ওই বাড়িতে থাক, যেহেতু হারুন কবিরাজ ভালো একটা কবিরাজ, উনি অনেক ভালো একটা কবিরাজ, তো এটা চিন্তা করে বললো যে ওই বাড়ির ওনার একমাত্র মেয়েরে বিয়ে করতে পারলে ভালোই হবে। তা ঠিক আছে, যেহেতু ঘর জামাই যেতে চায়, এবার ঘর জামাই দিতে আমার পরিবার তখন রাজি হলো। রাজি হওয়ার পরে হারুন কবিরাজও তখন রাজি হলো, একেবারে পারিবারিকভাবে আনন্দ ফুর্তি করে খুব ইসলামিক রীতিনীতি অনুযায়ী তখনই হারুন কবিরাজের মেয়ে তামান্নার সাথে আমার তখন বিবাহ অনুষ্ঠিত হয় এবং আমার যে বাসর ঘর হয় ওই বাসর ঘরটাও ওই কবিরাজ বাড়িতেই হয়, হারুন কবিরাজের বাড়িতেই হয়ে ওখানে আমার বাসর সম্পূর্ণ হয়। এবং এরকম করে আমার সময়গুলো কাটতেছে এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হারুন কবিরাজ করলো কি, তামান্নাকে বলতেছে যে এখন আমার তো বয়স হয়েছে, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি এবং আমার তো মৃত্যুর ঘণ্টাও হয়তো বেজে গেছে। একটা কাজ কর, আমার এই তন্ত্রমন্ত্রগুলো তোর জামাইরে আমি শিখাই দিই, তোর জামাইরে বল এগুলো শিখার জন্য। তখন তামান্না আমারে বলে, আব্বু তো বলতেছে এমন তোমাকে আব্বুর কাছে গিয়ে আব্বুর কাছ থেকে এগুলো শিখার জন্য। দেন আমি বললাম যে আমি এগুলো পারবো না, আসলে আমার ভিতরে অতটা সাহস নাই যে আমি এগুলো পারবো না। পরেও আমাকে বলতেছে যে না 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 তুমি যাও। তো এরকম করে বলে আমি গেলাম, মানে 1 দিন 2 দিন গেলাম ওনার কাছ থেকে এগুলো শেখার জন্য, যে কীভাবে উনি এগুলো করে বা এই জিনিসগুলো শেখার জন্য আমি গেলাম। কিন্তু দেখা যায় কয়েকটা দিন করার পরেই, মানে যেদিন মানে এরকম 1 দিন 2 দিন 3 দিন করছি, 3 দিন করার পরে উনি আমাকে কিছু আমল করতে বলে এবং এই আমলগুলোর কথা আমি বলতে চাই না, কারণ এগুলো সমাজে ছড়িয়ে গেলে অনেক সমস্যা হবে। মানে রাতের বেলায় কিছু নিয়ম কারণ উনি আমাকে করতে বলে, আমি এগুলো করি এবং কিছু ধরনের আধ্যাত্মিক টাইপের কিছু শয়তানের পূজাই আসলে এটাকে বলে, এক কথায় কিছু পূজা করতে বলে, আমি এই পূজাগুলো করি। এবং এইভাবে আমি তখন কয়েকটা দিন করার পরে, বেশ কিছুদিন পরে উনি তখন আমাকে একদিন রাতের বেলা আমাকে ডাকছে, রাত্রে 11টা বাজে, এবং ডাইকা তামান্নারে বললো যে আমার সারাদিন যাতে কোনো কিছু খেতে না দেয়। আমাকে সারাদিন কোনো কিছু খেতে দেয় না, আমি সারাদিন একদম উপবাস। পরে উনি আমাকে ওনার যে বৈঠক রুম আছে, একটা পার্সোনাল ঘর আছে, ওই ঘরের মধ্যে আমাকে তখন ঢুকানোর পরে উনি আমাকে কিছু কালো টাইপের খাবার খেতে দিল। এগুলো একদম কালো ছিল, আমি জানি না খাবারগুলো কি, আমি এগুলো খাইলাম। খাওয়ার পরে উনি বলে চোখটা বন্ধ করো, এবং চোখটা বন্ধ করার পরে আমি শুধু চোখটা বন্ধ করছি, আমার এইটুকুই মনে আছে।
এবং চোখটা বন্ধ করার পরে আমি আমার চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছি, এমন একটা ভয়ঙ্কর মুখ আমি আমার চোখের সামনে দেখতে পেয়েছি, এবং যেটা দেখার পরে মনে হয় আমার ভিতরে হৃৎপিণ্ড পুরো বন্ধ হয়ে গেছে। এত ভয়ঙ্কর আকৃতির চেহারা, এবং মানে মনে হয় কি যে ওনার মুখ থেকে মুখের যে মাংসগুলো আছে মাংসগুলো ঝরে ঝরে পড়তেছে, রক্তের লালা বেরোচ্ছে মুখ থেকে। মানে কেমন যে একটা অবস্থা ঠিক বলে বোঝানো যাবে না। আমি এই লোকটাকে দেখে আমি তখন চিৎকার দিয়ে উঠি, প্রচণ্ড রকমের চিৎকার। এবং এরকম সারাটা রাতে আমার সাথে এরকম হয়, এবং একটা পর্যায়ে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি তামান্নার রুমে খাটের মধ্যে শুয়ে আছি, কিন্তু আমার গায়ে প্রচণ্ড রকমের জ্বর, মানে এত পরিমাণের জ্বর যে জ্বরে আমি প্রায় মরে যাব। এক সময় তামান্না ওর বাবাকে জানালো যে আব্বু ওনার তো এই অবস্থা। পরে ওর আব্বা তখন বললো যে খবরদার ওর বাবা মাকে বলার দরকার নাই, আর ওর মাকে ওর দাদারা বলার দরকার নাই, তারা বললে খারাপ মনে করবে, ওরে হসপিটালে ভর্তি করাও। মানে কি পরিমাণের জ্বরে থাকলে আমি 3 দিন যাবত টানা হসপিটালে ভর্তি ছিলাম। এবং 3 দিন পরে আমি যখন বাড়িতে আসার পরে আমি তামান্নারে বলতেছি, তামান্না আমি এগুলো শিখবো না, আমি এগুলো পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। তামান্না বলে তুমি শিখবে কি, আমার আব্বাই তো তোমাকে শিখাবে না। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আব্বু বলে দিছে যে তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, তুমি এই কাজ করতে পারবা না, আব্বু নিষেধ করে দিছে। তো আমি বললাম তাহলে উনি যদি মরে যায় ওনার এই কাজগুলো কে করবে? পরে বলে কে করবে, আর ওনার মেয়ে করবে। আমি বললাম মানি? বলে হ্যাঁ আমি করবো। আমি বললাম না 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 না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি এটা করবা না, আমি স্বামী হিসাবে তোমাকে অনুমতি দিব না। ও আমাকে বলে তুমি অনুমতি দেওয়ার দরকার নাই, তুমি না ঘর জামাই। হ্যাঁ বললাম তুমি আমার ঘর জামাই বলে খোটা দিলা? আমার বলে না খোটা দিলাম না, জাস্ট সত্য কথা বললাম, তোমাকে মনে করাই দিলাম। আমার আব্বা বলছে আমাকে শিখাবে, আমি শিখবো। তাই আমি বললাম যে দেখো তামান্না এটা আমার কাছে ভালো লাগে না। আমাকে বলে আমি এটা শিখবো, তুমি বেশি কথা বইলো না। এরপরে দেখা গেল যে তামান্নাকে তখন ওর বাবা শিখাইতো, প্রতি রাতে যাইতো, এবং ওর প্রথম দিকে একটু সমস্যা হইতো, জ্বর হইতো, মাথা ব্যথা হইতো, খাবার খেতে পারতো না, ঘুম হতো না। তামান্নার বাবা বললো বাচ্চা না নেওয়ার জন্য, আমাদেরকে বললো এই বাচ্চা না হওয়ার জন্য উনি তামান্নাকে বিভিন্ন ওষুধ খাওয়াইতো, যে তামান্না যদি এই কাজটা পরিপূর্ণভাবে শিখে যেতে পারে তাহলেই হয়তো আমি বাচ্চা কাচ্চা নিব নি, এরকম করে বলে আপাতত বাচ্চা নিতে মানা করে। তো বাচ্চা কাছে ওই জন্য আর আমি নিলাম না। কয়েকদিন ধরে উনি তামান্না এগুলো ওনার কাছে শিখতেছে, এবং আমি যখন তামান্নাকে বলি যে তামান্না তুমি কী দেখছো, তোমাকে কী শিখাইছে তোমার আব্বু, এগুলো বললে ও তখন আমাকে কিছুই বলে না। ও বলে এগুলো বাইরের লোকদেরকে বলা নিষেধ। তা আমি বললাম আমি তোমার বাইরের লোক? বলে না তুমি আমার হাজব্যান্ড, কিন্তু এরপরও বলা যাবে না, এগুলো হচ্ছে সিক্রেট বিষয় এবং আমার আব্বুর নিষেধ আছে কাউকে বলা। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে এরকম করতে করতে অনেক দিন ধরে শিখলো, এবং শিখার পরে একদিনও হঠাৎ করে দেখি যে রাতের বেলায় শিখা দুপুরের দিকে ওর বাবার রুম থেকে এসে কান্না করতেছে। ওর রুমে এসে মানে আমার ঘরে এসে কান্না করতো, কিন্তু এত রাতে মানে মধ্যরাতে আসে না। যেদিনও এটা শিখার জন্য যায় বা ওর বাবা যেদিন ওকে নিয়ে যায় ও কিন্তু ফজরের আগে আসে। ওই দিন দেখলাম যে মধ্যরাতের দিকে এসে দরজা ধাক্কাইতে আসে। পরে আমি দরজা খুলছি, খুলে আমার এখানে এসে কান্না করতেছে। আমি বললাম কী ব্যাপারটা আমার না কান্না করতেছো কেন, ঝামেলা কী হয়েছে? বলে আমার আব্বাকে মারছে। আমি বললাম তোমার আব্বাকে মারছে? কে মারছে? বলে তুমি জানো না আব্বাকে কে মারতে পারে? আমি বললাম মানে এটা কী ধরনের কথা, তোমার আব্বাকে মারবে কেন? বলে আমার আব্বা জিনেদের একটা দরবারে গেছিলো। বলে আমার আব্বা জিনের একটা দরবারে গেছিলো, একটা দরবার করছিল, এবং সেই দরবারে আমার বাবা ন্যায্য রায় দিয়েছে, মানে যেটা সঠিক রায় এইটা আমার আব্বা দিয়েছে, এবং ওই রায়টা দেওয়ার পরেই ওই যাদের বিপক্ষে গেছে তারা আমার আব্বাকে মারছে। আমি বললাম যেহেতু তোমার আব্বার এখানে তো জিন বুথ ঢুকার কথা না, তোমাদের বাড়ি তো চারপাশে তাবিজ দিয়ে মানে বাউন্ডারি দেওয়া বা বাঁধা, এর ভিতরে জিন ঢুকবে কেমন করে বা তোমার আব্বাকে মারবে কেমন করে? ওই তখন আমাকে বলে তুমি এত কিছু বুঝবা না, তুমি এগুলো বুঝবা না, তোমাকে এগুলো বলে লাভ নাই, তবে প্রার্থনা করো আমার আব্বার যাতে কিছু না হয়। এবং এরপর থেকেই দেখলাম যে আমার শ্বশুর আস্তে 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 করে কেমন জানি শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড রকমের শুকিয়ে যাচ্ছে, এবং শারীরিক অবস্থা ওনার দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং উনি আগের মতো খাওয়া দাওয়া করে না, বেশিরভাগ সময় গম্ভীর হয়ে বসে থাকে। মানে দেখে মনে হয় ওনার ভিতরে খুব বেশি একটা টেনশান। তামান্না বলতেছে আমার আব্বা একটা ভুল করে ফেলছে, আমার আব্বা একটা ভুল করে ফেলছে। এখন কি ভুল করছে এইটা কিন্তু আমার কাছে ভেঙে বলে না, আমার কাছে ভেঙে বলার যে আমার আব্বা এই ভুলটা করছে এবং আব্বার এই ভুলের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, এগুলো কিছু আমাকে বলে না, শুধু বলে আমার আব্বা ভুল করছে। তো এখন ওর আব্বা কী ভুল করছে ওটা তারা আমি জানি না। এরকম করতে করতে আমার শ্বশুর একেবারে দিনই দিনে শুকিয়ে যায়, এবং মাঝে মাঝে আমার শ্বশুরের রুম থেকে তামান্নাও থাকে, এবং আমার শ্বশুরও থাকে যে রুমের মধ্যে তামান্না শিখে প্র্যাকটিস করে।
ওই রুম থেকে অনেক মানুষের কথা শোনা যায়। ধরেন একটা মেল বা একটা দরবারের মধ্যে মারামারি হলে যেরকম শত শত মানুষ থাকলে মারামারি হলে যেরকম একটা শব্দ শোনা যায় না, এইরকমই ঘরের বাইরে থেকে বাইরে থেকে শব্দ শোনা যায়। আমি তখন বারবার তামান্নারে ডাক দিই, উঠানে গিয়ে তামান্নারে ডাক দিলে ও তখন রেগে বের হয়ে আমাকে বলে এরকমভাবে আমাকে ডাকবা না, এরকম করেও আবার ঘরে ঢুকে। তো এরপর থেকে প্রতি রাতে যখনই ও যাইতো ওর আব্বার ওখানে, ও গেলেও এরকমভাবে চিৎকার চেঁচামেচি শোনা যাইতো ভিতরে, ও না গেলেও চিৎকার চেঁচামেচি শোনা যাইতো। ভিতরে প্রচণ্ড রকমের মানুষ কথা বলে, অনেক মানুষ কথা বলে, অনেক মানুষ দরবার কারবার করে, এইরকম কিছু সাউন্ড ভিতর থেকে আসতো। তা আমি ওরে বলতাম যে তামান্না কি হইতাছে, বলে আমার আব্বা একটা ভুল করে ফেলছে, এখন আমার আব্বা এটা সমাধা করার জন্য চেষ্টা করতেছে। তা আমি বললাম যে কি ভুল করছে, তা আমারে বারবার কোনো কিছু বলে না। আমি ওটা জিজ্ঞেস করলো, স্কিপ করে। যাই হোক, এরকম করেই তখন সময়গুলো পাস হইতেছে। প্রায় বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমার শ্বশুর নামাজ পড়ার জন্য গেছে। উনি কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওনার বাড়ির সামনেই হচ্ছে মসজিদ। তো সকালে ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে উঠানে আসছে, এবং উঠানে আসার পরে উনি চিৎকার দিয়ে উঠছে। উঠানে আসছে, উঠানে এসে চিৎকার দিছে, নামাজ পড়ে আসছে দেখে মনে হয়েছে। আমি তখন শোয়া থেকে উঠছে, তামান্না উঠছে, ওইটা আমরা দেখতেছি ওনাকে উপর উঠাইতেছে, উপর থেকে আবার নিচে ফেলাইতেছে, উপর উঠাইতেছে, উপর থেকে নিচে ফেলাইতেছে। তখন ফজরের পরে আস্তে আস্তে করে চারদিকে আলো ছড়াইতেছে। তামান্না দেশের চিৎকার, এবং চিৎকারের সাথে সাথে এই বাড়িতে ওর মা ছিল, তামান্নার আবার সৎমা আছে, সৎমা ছিল, ওর আপন মা ছিল, এবং সবাই তখন দৌড়ে বেরিয়ে সবাই আসছে। ওনারে কেউ ধরে রাখতে পারে না, কেউ ওনারে ধরে রাখতে পারে না, ওনারে কেড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। অদৃশ্য কিছু একটা ওনাকে কেড়ে নিয়ে যাবে। ওনার পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলতেছে, ওনার চৌকুটায় ফেলতেছে, ওনাকে মুখে চাপ দিয়ে ধরে শরীরে রক্ত বের করে ফেলতেছে। এমন একটা অবস্থা। সবাই তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলাম। এমন একটা অবস্থা হয়ে গেল যা বলার মতো না। পরে এর কিছুক্ষণ পরে উনি তখন মুখ থেকে রক্ত বের করে দিল, এবং মুখ থেকে যখন রক্ত বের করে দিল তখন সবাই চিৎকার চেঁচামেচি দিয়ে সবাই বসে গেল যে মুখের থেকে রক্ত বেরিয়ে গেছে, এবার উনি আস্তে শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে তখন অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যাম্বুলেন্স ডাইকা ওনারা হসপিটালে নিয়ে গেলাম। আমি, তামান্নার সৎমা দূরে সবাই হসপিটালে নিছি, এবং হসপিটালে নিলে পরে ওই আপনার সিলেটে সদর হসপিটালে নিছি। সেখানকার ডাক্তার বলতেছে উনি নাকি হার্ট অ্যাটাক করছে, বলে উনি হার্ট অ্যাটাক করছে, ওনারে সিমটম দেখে মনে হয় হার্ট অ্যাটাক, এবং ওইখানে ওনাকে ভর্তি করানো হয়। দুপুর প্রায় 12:30টার দিকে আমার শ্বশুর ওই হসপিটালে এন্তেকাল করে। 12:30টার দিকে আমার শ্বশুর এন্তেকাল করে, এবং এন্তেকাল করলে পরে আমার শ্বশুর যখন মারা যায়, মারা গেলে তখন আমার শ্বশুরকে আমাদের আমার শ্বশুর বাড়ির পাশেই কবরস্থানে তখন ওনাকে দাফন করা হয়। তো ওনাকে যখন ওকে দাফন করা হয়, আমি তখন তামান্নাকে বললাম যে তামান্না, আমি তো তোমার স্বামী, আমি তোমার স্বামী হিসেবে তোমাকে আদেশ করতেছি এই ধরনের কাজ তুমি আর করবা না। তোমার আব্বা যেহেতু মরে গেছে, এবং তোমার আব্বা এই জিনের হাতে মারা গেছে, সুতরাং তোমার আর এগুলো করার প্রয়োজন নাই, তুমি এগুলো ছেড়ে দাও, তোমার আর প্র্যাকটিস করতে হবে না, এবং তোমার এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করার কোনো দরকার নাই। আমি আমার দাদার দোকান আমি চালাবো, আমি দাদার দোকানে চলে যাই, আমার ভাইরা চালায়, তাদের সাথে দোকানপাট বড় করবো, এখানে থাকবো, এইখানে থাকার আর দরকার নেই। ও তখন আমাকে বলে, মানে কি, আমার আব্বা মরে গেছে বলে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা? আমি বললাম যে হ্যাঁ, এখানে থেকে তুমি কি করবা? ও বলে, আমার আপন মা আছে, আমার সৎ মা আছে, আমি এদের সাথে থাকবো, আমি এখান থেকে যাব না। আমি বললাম, তামান্না, এটা কী ধরনের কথা তুমি বলতেছো? তুমি আমার বউ হয়ে আমার ঘরে যাবে না? ও আমাকে বলে যে না, আমাকে যখন তুমি বিয়ে করো এই কন্ডিশন নিয়েই কিন্তু বিয়ে করছিলাম, এখন আমি যাব না। ওই তখন আর আমার কাছে যায় না। না যাওয়ার পরে তো ও তখন, আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওর বাবা মারার প্রায় সপ্তাহখানিক পরেই ও করে কি, রাতের বেলায় মাঝে মাঝে, মধ্যরাতে মাঝে মাঝে আমি শুনতে পাই ওর বাবা ওর ঘরের দরজা এসে ওকে ডাকে, তামান্নাকে ডাকে। 1-2বার করে ও তামান্না ডাক শুনতে, ওর বাবার ডাক শুনতে পাই। ওই বাড়িটা তখন একটা ভুতুরে বাড়িতে পরিণত হয়ে যায় ভাই। এই বাড়ির মধ্যে থাকাটাই মনে হয় তখন মহা একটা রিস্কি একটা বিষয়। ভালো কোনো মানুষ মনে হয় না এই বাড়িতে থাকবে, এতটা ভয় ভীতি এই বাড়ির মধ্যে কাজ করে। আমি টোটালি এই বাড়ির মধ্যে থাকতে চাই না, আমি যত দ্রুত পারবো বা আমি কখনোই বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি এই চিন্তায় আছি। কিন্তু তামান্নাকে তো নিতে পারি না, আর আমি তোকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যা বলার মতো না। তা ওরে আমি তো এখান থেকে নিব না, নিতে পারি না, বা ও যায় না। এরকম করতে করতে এবার হলো কি, মধ্যরাতে ও কী করে, আমি শুয়ে থাকি, একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি যে ও নাই। রাতের বেলায় আমি ঘুমাই আসি, ও ঘুমাইছে, দেখি যে ও নাই, দরজা খোলা। এবং দরজা খোলা দেখে আমি চিৎকার করতাম যে তামান্না কই, তামান্না তো ঘরে নাই। ওর সৎমা, ওর মা তখন বেরিয়া ওরে খুঁজতেছে, দেখে যে ওর বাবার কবরের কাছে গিয়ে বসে আছে, কবরের কাছে গিয়ে বসে থাকে।
পরে ওরে গিয়া ডাকি যে এইখানে তুমি কি করো, এত রাতের বেলায় তুমি এই কবরস্থানে কি করো, এইখানে কেন আসছো, এই চলো বাসায় চলো, ঘরে চলো। ও বলে না আমি যাবো না, তোমরা যাও। মানে ও অনেক রাতের বেলায়, মানে বেশিরভাগ রাতের বেলায় কবরস্থানে গিয়ে বসে থাকে, ওই কবরস্থানে বসে থাকে। পরে ওর মা, ওর সৎ মা, আমি ওরে ওইখান থেকে জোর করে ধরে নিয়ে আসি এবং মানে ওরে ওইখানে রাখতেই পারি না, সোজা কথা যেটা, ওরে ঘরের মধ্যে রাখতেই পারি না। এবং একদিন দিনের বেলাও আমাকে বলতেছে আমার আব্বা কবরে জীবিত, আমারে বলে। আমি বললাম তামান্না তুমি কি পাগল হয়ে গেছো, তোমার আব্বা কবরে জীবিত, এটা কী ধরনের কথা, এটা হতে পারে না, তোমার আব্বা কবরে জীবিত থাকে কেমন করে, তোমার আব্বা কবরে জীবিত না। ও বলে না আমার আব্বা কবরে জীবিত, আমি আমার আব্বাকে কবর থেকে বের করব। আমি কবর থেকে বের করব, এগুলো আমারে বলতেছে। আমি বললাম দেখো পাগলামি করো না। পরে ওর সৎমার সাথে কথা বলি, ওর আপন মায়ের সাথে কথা বলি, তারা তখন বলে যে ওর যেহেতু এরকম সমস্যা, একটা কাজ করো, ওর এই বাড়ি থেকে নিয়ে চলে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও। এই কথা বললে পর আমি জোর করে ওরে আমি আমার বাড়িতে তখন নিয়ে আসি। আমার বাড়িতে এনে তখন অন্য কবিরাজ দ্বারা ওর হাতে পায়ে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তাবিজ পরাইয়ে দেয়। তো তাবিজ পরাইলেও পরে অনেক কবিরাজরা আমারে বলে ওরে আপনি রাখতে পারবেন না, ওরে আপনার পক্ষে রাখা সম্ভব না, ও আপনাকে ছেড়ে চলে যাবে, এইটা কবিরাজরা বলে। এরপরও কিন্তু আমি ওকে তাবিজ পরাই ওরে আমি আমার কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি। এমত অবস্থার ভিতরে দেখা গেল কয়েকটা দিন পরে, মানে এরপরে এরকম করে সময় কাটতে কাটতে ও মোটামুটি অনেকটা শান্ত হয়ে যায়। যখন হাতে পায়ে তাবিজ পরাই, গলায় তাবিজ পরাই, ও তখন কিছুটা মানে অনেকটাই শীতলের দিকে চলে আসে। এইভাবে সময় কাটতে কাটতে একটা সময় বেবি কনসেপ্ট করে, এবং বেবি যখন কনসেপ্ট করে আমি তখন আলহামদুলিল্লাহ খুশি হই। সর্বপ্রথম আমার একটা কন্যা সন্তান হয়। তখন আমি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে আমি কাজকাম করতেছি, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলা দেখাশোনা করতেছি। ওভাবে পড়ে এসছে আমার 2 ভাই, আমরা সবাই মিলে। এবং এইরকম করে যখন এভাবে আমার প্রথমে একটা কন্যা সন্তান হলো, এরপর আমার আরেকটা কন্যা সন্তান হলো, 2টা মেয়ে হলো। তো 2টা মেয়ে মানে আমার 2টা জান্নাত। আমি আমার 2টা মেয়ের নিয়ে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি, ভালো আছি। এরপরে আমি আর বাচ্চা কাচ্চা নিলাম না। ও কিন্তু মানে কেমন যেন একটু মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে থাকতো, খুব বেশি একটা কথা বলতো না এবং খুব বেশি একটা আপনার ঝামেলার দিকে জড়াইতো না, মোটামুটি ভালো থাকতো। এইরকম করে এদিক দিয়ে কোনো ঘটনা নাই। এভাবেই তখন সময় কাটতে কাটতে প্রায় অনেকগুলো বছর পেরিয়ে গেল। আমার যে বড় মেয়েটা আছে, আমার বড় মেয়েটা তখন তাসনিয়া, আমার বড় মেয়েটা তখন মোটামুটি অনেক বড় হয়ে গেল। তাসনিয়া যখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে আমি তখন তাসনিয়ার বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বলতেছি, এদিক সেদিক বিয়ের বিষয়ে কথা বলি, এবং আমি তখন তাসনিয়াকে বিয়ে দিয়ে দিই। এটা আমার বড় মেয়েটার বিয়ে হয়ে যায়। এবং বড় মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাসের মাথায় আমার যে ছোট মেয়েটা আছে, আমার ছোট মেয়েটার জন্য বিয়ের ঘর আসতেছে। পরে আমার দাদা তখন মারা যায়, দাদিও মারা যায়। তো মা তখন থাকে, মা তখন আমারে বলে একটা কাজ কর, বিয়ে দিয়ে দে, এটা রাখিস না, বিয়ে দিয়ে দে, রাখলে হচ্ছে মেয়েদেরকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই ভালো, আমল ভালো। তো এরপরও কিন্তু আমার ওই ছোটো যে মেয়েটা আছে, ওই মেয়েটারও বিয়ে দিয়ে দেয়, আমার 2টো মেয়ের বিয়ে হয়ে যায়। তো এখানে আমি একটা বিষয় বলে রাখি, তামান্না কিন্তু মানসিক প্রতিবন্ধীর মতো বসে থাকতো, কারোর সাথে খুব বেশি একটা কথা বলতো না, কারোর দিকে তাকাইতো না। এই যে অনেকগুলো বছর কেটে গেল, ওর ভিতরে কিন্তু ওভাবে কোনো পরিবর্তন আসে নাই। আমার মেয়েগুলো বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমার মেয়েগুলো থাকা অবস্থায় কিন্তু অনেকটা শান্ত ছিল। ওর পাশে আমার মেয়েরা ঘুমাইতো, ওর এনে আমার মেয়েরা আলোলে দোললে করতো। ও তখন মোটামুটি একটু আনন্দ ফুর্তির মাঝে ছিল। কিন্তু এরপরে দেখলাম ও মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে, আবার সে আগের মতো, মানে 20 বছর আগেও যেরকম ছিল আবার ও আগের মতো করে ও বলে আমার বাবা আমারে ডাকে। এবার আমি আবারও তাবিজ তো বানাই না, ওরে পড়াই না, কাজ হয় না। এবার করে কি, ও আবারও আজ থেকে প্রায় 20 বছর আগে যেরকম ওর বাবার কবরে গিয়ে বসে থাকতো, আমাদের বাড়ি থেকে ওর বাবার কবর কিন্তু বেশ দূরে, অনেক দূরে। আমি অবাক হয়ে যাই, ও আধা ঘন্টার মধ্যে কীভাবে ওর বাবার কবরে চলে যায়। আমি দেখলাম ও এখানে বসে আছে, কথাবার্তা বলতেছে বা ঘুমাইতেছে। হঠাৎ করে দেখি যে ও নাই। আমি সাইকেল চালাই ওর বাবার কবরের কাছে যাই, গিয়ে দেখি যে ওইখানে বসে আছে। তাই ওইখান থেকে ওরা বলে যে তার এখানে তুমি কীভাবে আসলা? আমার বলে আমার আব্বা আমারে নিয়ে আসছে। মানে অবাক করা বিষয়, বাবা ওরে নিয়ে আসছে আমারে বলতেছে। এবং অনেক দিন দেখি যে ও তো বয়স হয়েছে, আগের মতো শরীর অত শক্তি নেই। ওই দেখি যে কবর খোরে, আমার বলে আমার আব্বা কবরে জীবিত, আমি আব্বারে বের করবো। আবার সে আগের পাগলামি, আমার আব্বা কবরে জীবিত, আমি আব্বারে বের করবো। আমার মেয়েরা আসে শ্বশুর বাড়ি থেকে, মেয়ের জামাইরা আসে, আরও সবাই বুঝায় যে আম্মা এগুলো কী করতেছেন, আপনার বয়স হয়েছে, আপনি এগুলো কী করেন না। ও কারো কথাই শোনে না। ও বলে আমার আব্বা কবরে জীবিত, আমি আমার আব্বারে কবর থেকে উঠাবো, আমার আব্বা কবরে আসে, আমি আব্বাকে উঠাবো। শেষ পর্যন্ত আমি কি করছি ভাই, আপনি বিশ্বাস করেন, ও যেহেতু কবর থেকে লাশ উঠেই ফেলবে, আজকে উনি মারা গেছে, আজকে শ্বশুর আবার মারা গেছে প্রায় এত বছর,
এখান থেকে ও লাশ উঠেই ফেলবে। আমি তখন এই চারপাশে মানে কবরের চারপাশে এবং উপরে চারদিকে উপরে মানে একদম নিচে গাঁথনি করে নিচে নিচে অনেক ফিলার দিয়ে আমি তখন একদম পুরো ঘরের মতো করে এটাকে করছি, যাতে ও লাশটা উঠাইতে না পারে। এরকম করছি, এরকম করে আমি তখন বিশ্বাস করেন চারপাশে একদম চারপাশটা ওরকম করে দিচ্ছি যাতে ও লাশ উঠাইতে না পারে। কখনো গিয়া লাশ উঠাই ফেলে, ঠিক আছে, দিয়ে কি যে কবরের পাশে গিয়া বসে থাকে সারাদিন সারা রাত ওখানে বসে থাকে। এই করতে করতে একদিন হঠাৎ করে ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে খুঁজে পাওয়া যায় না, ও কোথায় চলে গেছে। সবাই তখন মানে পাগল হয়ে গেল, কিনা আমার মেয়ের জামাইরা মেয়েরা সবাই কইতেছে ওরে পাওয়া যায় না। আমরা তখন খুঁজি, এদিক খুঁজি ওদিক খুঁজি, 3 দিন পর্যন্ত ওর কোনো সন্ধান পাওয়া যায় না। 3 দিন পরে হঠাৎ করে এক লোক আইসা আমার বাড়িতে বলতেছে তামান্না নাকি ওর বাবার কবরে। কিরে ওর বাবার কবরে ও কোত্থেকে আইলো? বলতেছে ওর বাবার কবরে। পরে আমরা সবাই মিলে দৌড়ে যাই, দেখে কি যে পশ্চিম দিকে একটু জঙ্গলের মতো আছে কবরটার, ওই দিকটা দিয়া ও কবরের মানে এই দেওয়ালটা ছিদ্র করে ফেলছে। কিন্তু ভাই আল্লাহ সাক্ষী, তামান্নার পক্ষে জীবনে এই ছিদ্র করা সম্ভব না, এই গর্ত করা সম্ভব না। মনে হয় কি জানেন, আপনার দেওয়াল কাটার যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে গোল করে একটা মানুষ ঢুকতে পারে এইরকম করে এটাকে কেটে ফেলছে। কেটে ফেলে তামান্না এটার ভিতরে বসে আছে। এখন কথা হচ্ছে 3 দিন ধরে ও ওইটার মধ্যে আছে, এবং আমরা যখন ওইখানে ঢুকছি ওরে বের করার জন্য, ওইখানে ঢুকে দেখেছি ওর কাছে আপেল, কমলা, আঙ্গুর সহ বিভিন্ন ফল। এই গ্রামের ভিতরে এইখানে এই কবরের ভিতরে এই ছিদ্র দিয়া ওরে খাবার খেয়ে দিবে। ওইখান থেকে করে ধরে আনছে, তখন ও পুরো পাগল, মানে পুরো পাগল হয়ে গেছে। পুরো পাগল হয়ে আমারে বলতেছে যে, আমি বললাম তোমার এগুলো কে দিছে? বলে আমার আব্বা দিছি। কি তোমার আব্বা দিছে? তোমার আব্বা মারা গেছে আজ থেকে 20 বছর আগে। বলে আমার আব্বাকে আমি কবর থেকে উঠে ফেলছি। আমি কি বলে আমার তোমার আব্বাকে? হ্যাঁ বলে আমার আব্বা আমার সাথে আছে, আমার আব্বা আমার সাথে আছে। ও তখন ভাইয়ান আমার কথা শোনে না, এবং আমার কথা না শুনে আমি মাঝে মাঝে আমাদের বাড়িতে থাকা অবস্থায় বেশিরভাগ সময় ওকে দেখতে পাই কি জানেন, ওই আমার শ্বশুরের সাথে কথা বলে। এবং এইটা অন্য কেউ বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, আমি নিজে তার সাক্ষী। আমি শুনতে পাই ও একটা ঘরের মধ্যে মানে বসে আছে, ওর বাবার সাথে কথা বলতেছে। আমি স্পষ্ট আমার শ্বশুরের কণ্ঠ শুনতে পাই। আমার শ্বশুর ও আমার শ্বশুরকে প্রশ্ন করে, আমার শ্বশুর উত্তর দেয়, আবার আমার শ্বশুর প্রশ্ন করে, ও উত্তর দেয়। আমি যখন ঘরে বাইরে থাকি আমি এই সাউন্ডটা ক্লিয়ার পাই। যখনই ঘরের মধ্যে ঢুকি দেখি যে না, ও একা একা কথা বলতেছে। পরে বলি তামান্না কার সাথে কথা বলো? বলে কেন, আব্বুর সাথে। এবং শুধু যে কথা বলা তা না, আমার নিজের চোখে দেখা, আমার আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখেছি যে বিকালবেলা পুকুর পাড়ে ওর বাবার সাথেও বসে বসে কথা বলে। আমি নিজের চোখে দেখে অনেকবার আমি জ্ঞান হারিয়ে ফেলছি, মানে আমি অজ্ঞান হয়ে গেছি এরকম হঠাৎ করে দেখার পরে। এরপর ওইখানে যাই দেখি যে না, ও একা একা বসে আছে। আমি যে তোমার আব্বা? বলে হ্যাঁ আমার আব্বু, এই যে আমার আব্বুর সাথে কথা বলতেছি, আমার আব্বু আছে, আমার আব্বা আমার খাবার দিয়েছে। ওর কিন্তু হাতে খাবার দেখতে পাই। আমি অনেক কবিরাজের কাছে যাই, অনেক কবিরাজের কাছে যাই, অনেকের কাছে যাই। হিন্দু কবিরাজের কাছে যখন আমি যাই তারাও একরকম বলে যে এটা আত্মা, এটা পূর্ণ জনম, এবং আত্মা ওনার মেয়েটার কাছে আসছে। আবার মুসলিমদের কাছে বলে তারা বলে একটা বদ জিন এই মেয়ের বাবার সুরুদ ধরে মেয়ের কাছে আসতেছে। এই তাবিজ তোমান পানি পড়া কোনো কিছুই বাদ রাখি নেই, মানে শুধু বাইটা খাওয়াই দেওয়ার মতো অবস্থা, আর কিছুই বাদ রাখি নেই। কিন্তু কোনোভাবেই ওকে ভালো করা গেল না, কোনোভাবেও ভালো হলো না। কিন্তু এখনকার পরিস্থিতি মানে এখনকার কথা বললে আপনি বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত ঠিক এই মুহূর্ত পর্যন্ত, এখন তো ওর অনেক বয়স হয়েছে, আমার অনেক বয়স হয়েছে, এখন পর্যন্ত একই ঘটনা। আমার ছোট ভাইয়ের বউ এরা তো আর মানে তামান্নার শ্বশুরে চিনে, মানে তামান্নার বাবারে চিনে না। আমার ছোট ভাইয়ের বউয়েরা পর্যন্ত বলে, বলে যে আমারে বলে ভাইয়া দেখছি ভাবির সাথে বসে বসে একটা লোকে কথা বলে, বয়স্ক একটা লোক বসে বসে কথা বলে, এরকম চেহারা আমারে বলে। আমি গিয়ে দেখি যে একা বসে আছে, এবং এটা আমার পরিবারের সবাই দেখছে। স্টিল এটা এই পর্যন্ত আমি যে আপনাকে গল্পটা লিখতেছি এখন পর্যন্ত এরকম ঘটনা। ও রাতের বেলা উঠা বলে আমার আব্বা আসছে, একটু আব্বার সাথে কথা বলে আসি। পাশের রুমে গিয়েও কথা বলে, আমি স্পষ্ট ওর বাবার কণ্ঠ শুনতে পাই, কিন্তু আমি ভিতরে ঢুকে দেখেও পাই না। অনেক মিলাদ পড়াইছি, দোয়া পড়াইছি, একসাথে 5টা গরু জবাই দিয়া আমি ওর বাবার কবরের কাছে মানুষকে খাওয়াইছি, কিন্তু একটু কমে আবার যেই সেই। এখন আর চিকিৎসা করি না, এখন ওর বয়স হয়েছে, ও যে কোনো সময় মারা যাবে, ওর চিকিৎসা করি না। আমারে বলে আমি মারা গেলে আমার বাবার কবরের পাশে আমাকে মাটি দিয়ে আমি আর বাবা একসাথে থাকবো। এখনও এই বাপ মেয়ের মিল, প্রেম, ভালোবাসা এগুলো আছে। তো কী করবো ভাই জানি না, এই বউ নিয়ে আমি এই পর্যন্ত সংসার করতেছি। আমার মেয়েগুলোকে বিয়ে শাদী দিয়েছে, তারা শ্বশুরবাড়িতে ভালো আছে, আমার নায়নাত করে আছে। আপনার গল্প আমি শুনি, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড, অনেক বড় একজন ভক্ত। আপনার গল্প আমার ভালো লাগে, যদি পারেন আমি একজন বয়স্ক মানুষ, আমার গল্পটা আপনি রেকর্ড করলে, আপনি যদি রেকর্ড করেন আমি খুশি হব। আমার স্ত্রীর নাম তামান্না আক্তার, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম।
দক্ষিণ কোরিয়া না উত্তর কোরিয়ার একজন প্রেসিডেন্ট আছে, আমি জানি না, যতটুকু হয়তো আপনারা জানেন ওনার নাম কিং জং মনে হয় সম্ভবত। উনি একটা আইন করেছে যে একজনে যদি অপরাধ করে তার পরের 3 জন্ম মানে 3 পুরুষে সে অপরাধ ভোগ করতে হবে। ধরেন আপনি অপরাধ করছেন, আপনার ছেলে এবং আপনার নাতি সে অপরাধের শাস্তি পাবে। আপনি তো পাবেন ওই দুই জনও পাবে, ওই 2 জন্মও পাবে। তা আমার কাছে মনে হয় যে এটা যেন কিং জমের একটা আইন হয়ে গেল, এরকমই আর কি। যে যিনি আব্দুল হারুন তিনি কি করেছে সেটা আমি জানি না, এবং তিনি কবিরাজি করেছে শুধু এইটাই জানি। তবে আমার কাছে কেন জানি, আই এম সরি টু সে, যে অনেক কবিরাজরা আমাকে ইমেল করে, এই পর্যন্ত আমি অনেক কবিরাজের ইমেল পেয়েছি, ধমক পেয়েছি, হুমকি পেয়েছি, এবং আমাকে এরকমও আলটিমেটার দিয়েছে যে 21 দিনের মধ্যে আমার নাকে মুখে রক্ত উঠে আমি মারা যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, আমি মরি নাই। তো এরকম অনেক কবিরাজরা আমাকে ধমক দেয়। হ্যাঁ, আমি জানি আপনারা অনেক ভালো কবিরাজও বাংলাদেশে আছে যারা মানুষের অনেক উপকার করে, কিন্তু তাদের মাঝে খারাপও আছে। তো কবিরাজি পেশাটাকে আমি ভালোভাবে দেখি না, এবং এটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য না আমার তরফ থেকে। এটা আমার ওপিনিয়ন, এটা আপনাদের হয়তো ভিন্ন হতে পারে। আমি কোনো কবিরাজকে বিশ্বাস করি না। তো সে জায়গায় থেকে আমার কাছে মনে হয়, আমি জানি না তিনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক, আব্দুল হামিদ সম্ভবত কিছু একটা করেছে, এবং এইটার জন্যই শেষ পর্যন্ত তার মেয়ের আজকে এই পরিণতি। তাই যার জন্য কবিরাজ, আমি মনে করি আমার রাসূল কোনো কবিরাজকে বিশ্বাস করতেন, এবং তিনি শুধু ফু দিতেন, এবং তিনি যে ফু দিতেন কোনো দোয়া পড়ে না, জাস্ট বিসমিল্লাহ পরে পানিতে ফু দিতেন, এবং সেটা খেলে মানুষের রহমত হতো বা মানুষ ভালো হতো। তো এখন কবিরাজরা জিন হাসির করে, আমি এমনও ভয়ঙ্কর গল্প পাই, আমি সাপ গলায় দিয়ে বললে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন আপন ভাই আপনি এখানে বসে বসে মিথ্যা গুজব কথাবার্তাগুলো ছড়াইতেছেন। এরকম গল্প আমি পাই যে এইরকম কবিরাজরা যা করে, যেগুলো রেকর্ড করে প্রচার করার মতো না। তো যাই হোক, আজকের গল্পের মিস্টার ইয়াসিন সাহেব, ওনার জন্য আমি দোয়া করি, এবং ইনি আমার জন্য দোয়া করেছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।